আমি জানি আপনার সাথে আমার যায় না। আমি আপনাকে বিয়ে করতে চাই নাই। স্যারের কথায় আপনাকে বিয়ে করতে হলো। দয়া করে আমাকে মাফ করে দিবেন। মাফ? কিসের মাফ? আমার লাইফটা নষ্ট করে দিয়ে মাফ চাইলে মাফ করে দেব? আমি তোকে তিলে তিলে শেষ করে দিব। আমার স্বামী হওয়ার খুব শখ, তাই না? আয়ান কিছু বলার আগেই নদী আয়ানের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে জোরে জোরে কামড়াতে লাগলো। আয়ান ব্যথায় চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ান নদীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। 3 মিনিট পর নদী আয়ানকে ছেড়ে দিলে আয়ান ঠোঁট হাতে দিয়ে নদীর দিকে অসহায়ভাবে তাকিয়ে থেকে বলতে লাগলো, আপনি কি মানুষ নাকি অন্য কিছু? মানুষ খেকো কোথাকার। নদী আয়ানের কথা শুনে রেগে খাটের উপরে ধাক্কা মেরে আয়ানের উপর উঠে গলা চেপে ধরে বলে, আমি মানুষ খেকো। আমি তার সাথে তোকে খুন করে খুনি হব। আয়ান নদীকে সরিয়ে দিতে লাগলো। আয়ানের নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। আয়ান শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে ফেলে দিল। খাট থেকে নেমে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো আর কাশতে লাগলো। নদী ফ্লোরে পড়ে গিয়ে ব্যথা পেলে আহ বলে উঠলে আয়ান নদীর দিকে তাকায়। আয়ান নদীকে ধরে তুলতে গেলে নদী ধাক্কা মেরে আয়ানকে ফেলে দিয়ে বলে, আমাকে ব্যথা দিলি না? তোর কি হাল আমি করি। এই বাসা থেকে একবার বের হয়ে দেখ, তোর হাত পা আমি ভেঙে ফেলবো। আপনি আমাকে পছন্দ করেন না বলছেন। আমি আপনার কাছে তো স্বামীর অধিকার চাচ্ছি না। তাহলে আপনি আমার সাথে এমন কেন করছেন? অসহায় উপরে জুলুম করেন না। আজ আমি গরিব দুর্বল বলে আমার সাথে এমন করতে সাহস পাচ্ছেন। আমার সাহস দেখছস কি? গরিব যেহেতু সেখানে আমাকে বিয়ে করার সাহস করলি। কে নিজের লাইফটা গোছাতে চাইবে না? ঘর জামাই কেউ সাধে থাকে না কেউ। আমি এতিমখানায় বড় হয়েছি। এখানে আমি আপনাদের ফ্যামিলি পেয়েছি। তাহলে আমার ফ্যামিলি নিয়ে থাক। আমার স্বামী হওয়ার কোনো চেষ্টাই করবি না। ছাড়, ঘুমাবো। নদী কথাগুলো বলে খাটে শুয়ে পড়ল। আয়ান কিছু না বলে বারান্দায় চলে গেল। আয়ান সারা রাত বারান্দায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ান দেখতে পেল নিচে 5টা প্রাইভেট কার এসে থামল। আয়ান ওইখান থেকে চলে গেল। আয়ান ভিতরে ঢুকতে দেখে নদী তাড়াতাড়ি করে রুমে এসে বলছে, ওই তাড়াতাড়ি গোসল করে পোশাক পরিবর্তন কর। আর শোন, আমার সাথে তোর যে ঝামেলা আছে ওইটা যেন বাইরে কেউ না জানে। ঠিক আছে। আয়ান ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে সোজা ওয়াশরুমে চলে গেল। গোসল করে শার্ট প্যান্ট পরে বারান্দায় ধুয়ে দেওয়া শার্ট প্যান্ট মেলে দিল। নদী আয়ানের কাছে এসে আয়ানের মাথার চুলগুলো ঠিক করে দিতে লাগলো। আয়ান বেশ অবাক হয়ে গেল। নদী আয়ানের হাত ধরে নিচের দিকে নিয়ে যেতে লাগলো। আয়ান মনে মনে ভাবতে লাগলো, এইটার আবার কি হলো? এত ভালোবাসা কেন দেখাচ্ছে? আল্লাহ জানে ওর মনে কি আছে। আয়ান নদীর সাথে নামলে আয়ান দেখে অনেকগুলো মানুষজন বসে আছে। নদী আয়ানকে নিয়ে সামনে গেলে আয়ান থমকে গেল। আয়ানের হাত পা কাঁপতে লাগলো। নদী হাসি মুখে বলে উঠে, মামুনি আমার হাজবেন্ড আয়ান। আয়ান, এটা আমার মামুনি, সালাম করো। নদীর কথা শুনে রাহেলা চৌধুরী আয়ানের দিকে ঘুরে তাকালে আয়ান বলে উঠে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম কি তোমার? জি, মোহাম্মদ আয়ান ইসলাম। মাশাআল্লাহ। আপাতত কি করো? ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। বয়স কত তোমার? 18 হয়েছে? 5 তারিখে 18 হবে। ভাইজান, এই ছেলে তো একদম ছোট। কোন হিসাবে নদীর সাথে বিয়ে দিলেন? ছেলেটা অনেক ভালো আর এতিম। আমি তো তোকে সব বলছি। আমি তোর যে ভাতিজি, ওই কোনো বাড়িতে গিয়ে থাকতে পারবেও না, তাই ওর সাথে বিয়ে দিয়েছি যাতে আয়ান আমাদের বাসায় থাকবে। ওর একটা ফ্যামিলি দরকার, আমাদের ছেলের মতো একটা জামাই। তাই বলে এত ছোট? নদী, তোর কোনো সমস্যা আছে কি? আই মিন ফুপি, আমি জানতামও না ওর 18+ হয় নাই বয়স। আমি তো জানি 20 হবে, বাট ওই কাগজপত্র ভুল ছিল। দেখছো ফুপি, আব্বু সব সময় বাড়াবাড়ি করে। তোর ভালোর জন্য করেছে। দেখ, ছোট একটা ছেলে ভুল করতে পারে। সব সময় রেগে মারতে যাস না, মানিয়ে নেওয়া শেখ। ফুপি, আমি কি খুব খারাপ? আমি সেটা বলি নাই। 1 বছর যদি দেখি তুই ভালোভাবে সংসার করছিস, তুই অনেক পরিবর্তন হয়ে গেছস, তখন আমি ওটাও তোর নামে দিয়ে দেব। সত্যি?
হ্যাঁ, এখন তোর উপরে নির্ভর করে তুই কিভাবে থাকবি। ওকে ফুপি, আমি ভালো হয়ে যাব। আচ্ছা, আমি এখন উঠছি, মিটিং আছে, চলে যেতে হবে। 5 তারিখে জামাইকে নিয়ে চলে এসেছো। আর শোনো, তোমাকে যদি ওই বেশি জ্বালায় আমাকে জানাবে, ঠিক আছে? আয়ান রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে থাকলো। রাহেলা চৌধুরী চলে যেতে নিলে আয়ান বলে, আন্টি আর কিছুক্ষণ থাকবেন? আয়ানের কথা শুনে রাহেলা চৌধুরী পিছনে ঘুরে তাকালে আয়ান মাথা নিচের দিকে করল। রাহেলা চৌধুরী আয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি গেলে সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, আর তুমি আমাকে থাকতে বলছো? আয়ান কিছু বলল না। রাহেলা চৌধুরী চলে গেল। আয়ানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে মুছে ফেলল। নদী সবাই দীর্ঘশ্বাস ফেলে বলে, ও ফাইনালি মামুনি ওই বাসাটা আমার নামে করে দিবে। 1 বছর ওই বলটাকে সহ্য করতে হবে। আর আব্বু ওই এত ছোট কোন হিসেবে আমার সাথে বিয়ে দিলে? তোমাদের কাণ্ডজ্ঞান কখনোই হবে না। নদী কথাগুলো বলে চলে গেল। আয়ান বাসা থেকে বের হয়ে রাহেলা চৌধুরীকে দেখতে লাগলো। রাহেলা চৌধুরী গাড়ির পিছন পিছন আয়ান যেতে লাগলো। রাহেলা চৌধুরী কিছু দূর যেতে গাড়ি থামিয়ে দিলে আয়ান অন্যদিকে তাকালো। বডিগার্ডদের ইশারা করলে আয়ানের কাছে চলে গেল। আয়ান দৌড়ে যেতে নিবে, আয়ানকে সাথে সাথে বডিগার্ড ধরে রাহেলা চৌধুরীর কাছে নিয়ে গেল। রাহেলা চৌধুরী আয়ানের দিকে তাকিয়ে সবাইকে ইশারা করে দূরে যেতে বলল। আয়ানকে বলল, কি ব্যাপার, তুমি আমার পেছন পেছন কেন আসছো? আয়ান রাহেলা চৌধুরীকে কিছু না বলে সোজা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বডিগার্ড আসতে যাবে, রাহেলা চৌধুরী ইশারা করে দূরে থাকতে বলল। রাহেলা চৌধুরী বুকের ভিতরে কেঁপে উঠল। আয়ান বলে উঠে, আপনি আমার সাথে এমন কেন করলেন? আমি তো কোনো দোষ করি নাই। আমাকে কিসের শাস্তি দিলেন? আয়ানের কথা শুনে রাহেলা চৌধুরী অবাক হয়ে গেল। আয়ানের কান্নার শব্দে রাহেলা চৌধুরীর বুকের ভিতরে তোলপাড় করতে লাগলো। আয়ানের চোখের পানি মুছে রাহেলা চৌধুরী ছেড়ে দিয়ে চলে যেতে নিলে রাহেলা চৌধুরী আয়ানের হাত ধরে বলে, কে তুমি? আমি কি করেছি? আয়ান রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে পকেট থেকে ওয়ালেট বের করে একটা লকেট সাথে ওয়ালেটের ছবিটা দেখিয়ে দিল। রাহেলা চৌধুরী পড়ে যেতে নিবে, সাথে সাথে আয়ান ধরে গাড়িতে বসিয়ে দিল। লকেটটা দিয়ে বলে, ভালো থাকবেন। এই বোঝা নিয়ে চলা আমার পক্ষে সম্ভব না। আই হেট ইউ আন্টি। আমি আপনাকে ঘৃণা করি। আর আল্লাহর কসম, আমাকে কখনোই কারোর সামনে পরিচয় দিতে যাবেন না। আমি আপনাকে চিনি না। আপনিও আমাকে যেমন আগে থেকে চেনেন না, এখনও চেনেন না। আয়ান কথাগুলো বলে সিএনজিতে উঠে চলে গেল। রাহেলা চৌধুরী ওইখানে অজ্ঞান হয়ে গেল। বডিগার্ড দৌড়ে আসলে রাহেলা চৌধুরীকে অজ্ঞান অবস্থায় দেখে সোজা হসপিটালের দিকে নিয়ে যেতে লাগলো। আর এই দিকে আয়ান সোজা স্টেশনে চলে গেল। 4 বছর পর। দোষ, ইন্টারভিউ জিমেল চলে এসেছে, তোর চাকরিটা হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ। মাকে জানাই। যা। আয়ান উঠে দৌড়ে বাহিরে গিয়ে দত্তক নেওয়া আম্মুর কাছে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে বলল, মা, আমার চাকরিটা হয়ে গেছে। সত্যি? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। বাবু আরো বড় হও। মা, আব্বুকে জানিয়েছি। যা, তোর আব্বু খুশি হবে। মা, আমার ভয় লাগে। আব্বু তো অল্পতে রেগে যায়। আরো কিছু বলবো না, তুই পড়াশোনায় মনোযোগ দেস না জন্য তো রেগে আছে। তোর আব্বু চায় তুই ভালোভাবে মানুষ হয়ে বড় হ, সবসময় মারামারি এসব মধ্যে থাকুস। তোর আব্বু এত কষ্ট করে কার জন্য? হ্যাঁ, তোর জন্যই তো। কি করব? ওর আব্বুকে জ্বালাই কেন? আমি সন্তান হয়ে কিভাবে আব্বু মায়ের অপমান দেখব? বসে যা, এই খাবার নিয়ে যা, আর কথাটা বলে দেখা। রাকিব, চল খেতে যাব। চল। আয়ানের মা খাবারের টিফিন বাটি দিলে আয়ান সাইকেল নিয়ে বের হইল। রাকিব টিফিন বাটি নিয়ে পিছনে বসে থাকতে লাগলো। গাছের নিচে সাইকেল রেখে আয়ান বলে উঠল, আব্বু, আপনার জন্য খাবার নিয়ে এসেছি। ওইখানে বসে, আমি আসছি। তোর মা কোথায়? মা কাজ করছে। আপনি খেয়ে নেন, আমি ধানগুলো গেড়ে দেই। আচ্ছা, কর। আয়ান প্যান্ট ভাঁজ করে কিছুটা উপরে তুলে নিচে নেমে গেল। রাকিবকে ইশারা করে চলে গেল। আয়ান ধান গাড়তে লাগলো। আয়ানের আব্বু হাত ধুয়ে গামছা বিছিয়ে টিফিন বাটি খুলে প্লেট ঢেলে খেতে লাগলো। রাকিব বলে উঠে, কাকু, কিছু বলবো? হ্যাঁ, বল। আমার আর আয়ানের চাকরি হয়ে গিয়েছে।
মজা করবি না সব কিছু নিয়ে। কাকু মজা করছি না সত্যি। এই যে দেখেন জিমেল। রাকিব জিমেল দেখালে আয়ানের আব্বু হাতে নিয়ে জিমেল পড়তে চোখের কোণায় পানি চলে আসলো। আয়ানের আব্বু বলে উঠে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। তোরা দুইজন চাকরি পেয়েছিস, তোদের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিতে পারবি। আমি পড়াশোনা করেও বাবার সাথে এখানে থেকে গেছি। আজ যদি আমি তোর আব্বু চাকরি করতাম, তাহলে আজ তোরা দুইজন ভালো একটা লাইফ পাইতি। কাকু তুমি সত্যি অনেক খুশি হয়েছো? আয়ান তো ভয় পেয়ে গিয়েছে, তোমাকে বলার সাহস পাচ্ছিল না, আমাকে বলতে বলল। কবে থেকে জয়েন হবি? আগামীকাল বের হব, বাসা খোঁজার ব্যাপার আসে। আচ্ছা। রাকিব আয়ানের আব্বু কথা বলতে লাগলো। আয়ানের কাজ শেষ হয়ে গেলে আয়ানের আব্বু বলে, আয়ান, উঠে আয়, সেলোর ওইখান থেকে গোসল করে বাড়িতে চলে আয়। আচ্ছা আব্বু, আপনি যান রাকিবের সাথে। আয়ানের আব্বু রাকিবের সাথে চলে গেল। আয়ান গোসল করে বাসার দিকে যেতে লাগলো। বাসায় গেলে আয়ানের মা তোয়ালে দিয়ে মাথা মুছে দিতে লাগলো। আয়ান তোয়ালা হাতে নিয়ে পড়ে নিল। কলের পাড়ে গিয়ে পা ধুয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে পোশাক পরিবর্তন করে নিল। আয়ান ওর মায়ের কাছে ভেজা শার্ট প্যান্ট দিয়ে রাকিবের সাথে বের হয়ে গেল। সবাই মিলে বিকালে মাঠে ফুটবল খেলতে চলে গেল। রাতে আয়ান রাকিবের বাসায় আসলে আয়ানের আব্বু বলে, দুইজন খেতে আয়। আয়ান রাকিব কলের পাড়ে গিয়ে ফ্রেশ হয়ে সবার সাথে পার্টিতে বসলে আয়ানের আব্বু আয়ানের দিকে লোকমা এগিয়ে দিলে আয়ান অবাক হয়ে যায়। আয়ানের আব্বু বলে, হ্যাঁ কর। আয়ান লোকমাটা নিলে আয়ানের আব্বু বলে, তুই আমার সন্তান, আমি কখনোই চাই না তোর কোনো ক্ষতি হোক। আমি তোর সাথে রাগারাগি করতে চাই না। আমি তোদের ভালোর জন্য সবসময় বকাঝকা করতাম। আমরা চাই না তোরা দুইজন সবার সাথে থেকে নষ্ট হয়ে যাস। তোদের গ্রুপের প্রায় ছেলেরা নেশা করে জায়গায় জায়গায় ঢুলে পড়ে, মারামারি করস দুইজন। তোদের নামে একবার থানায় নাম গেলে তোদের জীবন বরবাদ হয়ে যাবে। বাবা হয়ে আমরা কিভাবে সহ্য করব বল? আয়ানের আব্বু কান্না করলে আয়ান সোজা জড়িয়ে ধরে বলে, আব্বু, আমি আপনার উপরে কোনো দিন রাগ করি নাই। আমি জানি আপনি আমাদের ভালোবাসেন। আপনি আমাদের ভালোর জন্য এমন করেন। আপনি কান্না করলে আমি নিজেকে সামলাবো কিভাবে? আয়ান ওর আব্বু আর আয়ান নিজেদের ভিতরে কথা বলতে লাগলো। সবাই মিলে খাওয়া শেষ করে সবাই গল্প করে উঠানে পাটি বিছিয়ে শুয়ে থাকতে লাগলো। আয়ানের মা চাচি সবাই বাতাস করতে লাগলো। কারেন্ট আসলে সবাই যার যার রুমে চলে গেল। আয়ান রাকিব শুয়ে থেকে বলতে লাগলো, তুই ঠিক বলছস, আব্বু কাকু আমাদের ভালোবাসে। প্রমাণ পেলি তো? আব্বুর সাথে কত খারাপ ব্যবহার করছে, অনেক আফসোস হচ্ছে। ক্ষমা চেয়ে নিস সকালে। আচ্ছা আয় ঘুমাই, সকালে উঠতে হবে। দুইজন শুয়ে পড়ল। ভোরে উঠে দুইজন নামাজ পড়তে চলে গেল। নামাজ পড়া শেষ করে বাসায় এসে ব্যাগ গোছাতে লাগলো। আয়ানের মা আয়ানকে সাহায্য করতে লাগলো। ব্যাগ গোছানো হয়ে গেলে আয়ানের মা আয়ানকে খাইয়ে দিতে লাগলো। আয়ান রাকিব খাবার খেয়ে ব্যাগ নিয়ে বের হইলে আয়ানের আব্বু কাকা টাকা দিয়ে দিল। আয়ান মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, বাবা, দুইজন সাবধানে থাকিস। ঢাকা শহরে নানা ধরনের মানুষ থাকে, তোরা দুজন সাবধানে থাকিস বাবা। মা চিন্তা করো না, আমি ভালোই থাকবো। তোমরা নিজেদের যত্ন নিও। কাকি কাকা নিজেদের যত্ন নিয়েন। আয়ান রাকিব সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আয়ান রাকিব স্টেশনে চলে গেল। ট্রেন আসলে দুইজন চলে গেল। 4 ঘন্টা জার্নি করে চলে আসলো। আয়ান চেনা শহরটা চোখ বুলিয়ে দেখতে লাগলো। আয়ান রাকিবের দিকে তাকিয়ে বলল, উত্তরা, এখানে নামলি কেন? এখানে অফিস, ওনারা এখানে আমাদের পাঠিয়ে দিয়েছে। এখানে পরিচিত দুইজনকে নিয়েছে। ও আচ্ছা, এমনও হয়। এক জায়গায় ইন্টারভিউ, অন্য কোম্পানিতে জব। আরে ওইটাই তো ওনাদের কোম্পানি। 2 কোম্পানির জন্য এখানে মানুষ নিচ্ছ। এখন চল, বাসা খোঁজা লাগবে। আয়ান রাকিবের সাথে যেতে লাগলো। 6 ঘন্টা ঘোরাঘুরি করে কোনো বাসা পেল না। আয়ান রাকিব এক জায়গায় গিয়ে বসলো। আয়ান বলে উঠে, চল আগে কিছু খেয়ে নেই। চল। আয়ান রাকিব সামনে ফাস্ট ফুড থেকে খাবার কিনে খেতে লাগলো। খাওয়া শেষ করে আয়ান রাকিবকে নিয়ে একটা জায়গায় চলে গেল। আয়ানকে দেখে ওইখানে একজন দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ানকে বলতে লাগলো, আয়ান, কোথায় ছিলি এতদিন? আয়ান লোকটার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে,
বাবা মায়ের কাছে চলে গেছিলাম, বাসা হবে রে। সারাদিন এই বাসা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। আয়ানের কথা শুনে ছেলেটা বলে, আরে ধ্যাত, চাচার বাসা পড়ে আছে, চল, ভাড়া নিতে হবে না, আমরা এক রুমে থাকি, অন্য রুমে তুই থাকিস। আচ্ছা চল। আয়ান রাকিব ছেলেটার সাথে যেতে লাগলো। রুম দেখিয়ে দিলে দুইজন চলে গেল। রাকিব দেয়াল দেখে অবাক হয়ে বলে ওঠে, তোর ছবি না ওইটা? আমাদের ফ্রেন্ড গ্রুপ। সব কি এতিমখানার নাকি? ক্লাস 5 পর্যন্ত ওদের সাথে তো থাকছি, তারপর তো আব্বু মা আমাকে নিয়ে যায়। বুঝলাম। এর আগে ঢাকা আইসিলি কেন? ওদের সাথে থাকার জন্য নাকি? তুই তো 5 বছর ধরে এখানে আসার নামও নিস নাই। বাসায় কত কাজ ছিল দেখছস তো। যাই হোক, ফ্রেশ হয়ে নেই, চল। আয়ান রাকিব দুইজন ফ্রেশ হয়ে নিল। ওয়াশরুম থেকে বের হইলে আয়ানের বন্ধুরা সবাই আয়ানকে এসে জড়িয়ে ধরে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে রাকিব আয়ান ওদের সাথে আড্ডা দিতে চলে গেল। আয়ানের এক বন্ধুর থেকে ফোন নিয়ে ওর আব্বু মাকে কল দিল। কল রিসিভ করলে আয়ানের মা বলে, তোর ফোন কি হয়েছে, বন্ধ কেন? আর রাকিব কলও ধরে না কেন? মা, আসলে দুইজন বাসে গেম খেলতে খেলতে চার্জ ফুরিয়ে গেছে। কোনো কাণ্ড গ্যাং যদি দুজনে থাকতো, কতটাই ভয় পেয়ে গেছিলাম। আম্মু, চিন্তা করো না, আমরা দুইজন ঠিক আছি। আর আমার আগের ফ্রেন্ডদের ওইখানে উঠেছি। খাবার খাইছস? না, খাবো। তোমরা খাইছো? হ্যাঁ, তোর আব্বুর সাথে কথা বল। আয়ান ওর আব্বুর সাথে কথা বলা শেষ করে ওর বন্ধুর কাছে ফোনটা দিয়ে দিল। সবাই মিলে খাবার খেয়ে আয়ান রাকিব পাশে রুমে গিয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দুইজন তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। রাকিব আয়ান অফিসের ভিতরে ঢুকে পড়ল। সিনিয়র অফিসার আয়ান রাকিবকে দেখে বলে, আমার সাথে আসো। আয়ান রাকিব ওনার সাথে যেতে লাগলো। আয়ান রাকিবকে নিয়ে এক জায়গায় বসতে দিয়ে বলে, এখানে বসো, ম্যামরা ডাক দিলে চলে যেও। অফিসারটা চলে গেল। আয়ান রাকিব বসে থেকে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ বসে থাকতে থাকতে হঠাৎ ডাক আসলে আয়ান রাকিব চলে গেল। অনুমতি নিয়ে দুইজন ভিতরে ঢুকলে দেখে দুইজন কথা বলছে। আয়ান রাকিবের দিকে দুইজন তাকালে আয়ান চমকে গেল। রাইসা বলে উঠল, বসো দুইজন। রাকিব সামনে বসতে যাবে, আয়ান চলে যেতে নিলে রাকিব বলে ওঠে, আয়ান, কোথায় যাস? আমি জব করব না। মাথা খারাপ হয়ে গিয়েছে তোর? কাকু কত আশা করে আমাদের এখানে পাঠিয়েছে। কাকু কত খুশি তোর জবের জন্য, আর তুই বলছস জব করবি না? জব করতে না চাইলে লোক নিয়ে এসেছে, চলে যান। ম্যাম, আমি মানুষ কোথায় পাবো? মানুষ না পাওয়া পর্যন্ত এখন থেকে যেতে পারবে না। জব করবেন না তো ইন্টারভিউ কেন দিয়েছিলেন? বেশি বুঝিস না, আয়। রাকিব আয়ানের হাত ধরে টেনে বসিয়ে দিল। নদী আয়ানের দিকে তাকিয়ে আছে, আয়ান নিচের দিকে তাকিয়ে আছে। রাইসা আয়ানকে বলল, আপনার নাম কি? মোহাম্মদ আয়ান ইসলাম। নাইস নেম। বাসা কোথায়? বলা যাবে না। মানে কি? রাইসা, থামো, ওদের কাজ বুঝিয়ে দাও, এসব জিনিস করার দরকার নাই। আমাকে তো সব জানতে হবে, তাই না? এত বিশ্বাস করে রাখবো, যদি উল্টোপাল্টা কিছু করে তখন ওদের ধরবো কিভাবে? দুটা মেয়ের সাথে সারাদিন থাকবে, বিষয়টা বুঝতে পারছো? আমাদের খেয়ে কাজ নেই, আপনাদের সাথে উল্টাপাল্টা কাজ করতে হবে। আমাদের আপনাদের থেকে সুন্দর সুন্দর গার্লফ্রেন্ড আছে। আয়ান, কি বলছি? আয়ানের কথা শুনে রাইসা রেগে বলে উঠে, বড্ড বেয়াদব তো। এত বড় সাহস কি করে হয় বসের মুখে মুখে তর্ক করার? আপনি কেন বলেন? আপনাদের সাথে বাজে কাজ করব? ছেলেদের বিশ্বাস আছে নাকি? তো মেয়ে সহকর্মী খুঁজতেন, ছেলে কেন খুঁজতে গেছেন? মেয়ে রেখে দেখছে আমাদের ক্ষতি কিভাবে করতে হয় সব করছে, আর এই ছেলে তো মহা বেয়াদব। নদী, তুই সামলা। এই, আপনি আমার সাথে আমার কেবিনে চলেন, ওর সাথে কথা বলে মেজাজ গরম হবে। রাইসা রাকিবকে নিয়ে চলে গেল। আয়ান উঠে দাঁড়ালে নদী বলে উঠে, এতদিন কোথায় ছিলে? অনেক পরিবর্তন হয়েছে তো দেখছি। পরিবর্তন হব না তো সারা জীবন মানুষের পায়ের নিচে পড়ে থাকবো নাকি? তোমাকে আমি সেইটা বলি নাই। আপনাদের অফিস তো এইটা ছিল না, আপনি এখানে কেমনে কি? ফুপি আমাকে রাইসাকে এটা দিয়েছে, আমরা দুজন এই কোম্পানি সামলাই। ভালো। তোমার গার্লফ্রেন্ড আছে? এইসব প্রশ্ন করে কে? অফিসে জব দিয়েছেন, অফিসের বিষয়ে কথা বলেন। তোমার কাজ কি কি জানো? হ্যাঁ, আপনাকে সব কাজে সাহায্য করতে হবে। গুড। কোথায় উঠেছো? যেখানে উঠেছি সেখানে। জায়গাটার নাম তো আছে নাকি? যেই জায়গার নাম ওই নামই আছে।
নদীর আয়নের কথা শুনে রাগ হইলেও নিজেকে কন্ট্রোল করে নিয়ে বলে, কাজ শুরু করো। ওখান থেকে আমাদের কিছু ফাইল নিয়ে এসে দাও। আয়ান ফাইল নিয়ে আসতে চলে গেল। ফাইল নিয়ে আসলে নদী দেখিয়ে দিল কিভাবে কাজ করতে হবে। পাশে কেবিনে আয়ান চলে গেল। আয়ান নিজের কাজ করতে লাগলো। দুপুরের দিকে আয়ান রাকিব বের হয়ে গেল। নিচে চলে গেল, একটা দোকানে বসে চা পাউরুটি খেতে লাগলো। নদী উপর থেকে আয়ানকে দেখতে লাগলো। আয়ানের ফোন আসলে কারোর সাথে কথা বলতে লাগলো। আয়ান রাকিব অফিসের ভিতরে চলে গেল। আয়ান ওর কেবিনে গেলে নদীর ডাক আসলো। আয়ান নদীর কেবিনে গেলে নদী বলে উঠে, আমার সাথে বের হতেই হবে। কোথায়? বাসায় গিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে আসো। মিটিং আছে, 3 দিন সিলেট থাকা লাগবে। ও আচ্ছা। আয়ান বের হইলে রাকিব ও আয়ানের সাথে যেতে লাগলো। রাকিব বলে উঠে, হি হি, জবটা পাওয়ার সাথে সাথে ভ্রমণ করার সুযোগ পেলাম। হুম। আয়ান রাকিব টুকটাক কথা বলতে বলতে চলে গেল। ব্যাগ গুছিয়ে ওর বন্ধুদের থেকে বিদায় নিয়ে দুইজন অফিসে চলে গেল। যা লাগবে সব কাগজপত্র গুছিয়ে নিল, গাড়িতে উঠে পড়ল। স্টেশনে নামিয়ে দিলে আয়ান নদীর লাগেজ নিয়ে যেতে লাগলো। রাইসার লাগেজ নিয়ে যেতে লাগলো। ট্রেনে উঠে পড়ল। আয়ান রাকিব একসাথে বসলো। নদী রাইসা সামনে বসে পড়ল। আয়ান নদীর দিকে তাকিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? চাকরি পেয়েছো শুনলাম। আলহামদুলিল্লাহ ভালো। পেয়েছি তোমাদের দোয়া। কোথায় এখন? সিলেট যাচ্ছি, তোমার সাথে দেখা করা যাবে? তাই নাকি? সিলেট আসলে আমাকে কল দিও। ওকে, ফ্রি হইলে তোমাকে কল দিব। অফিসের কাজে যাওয়া হচ্ছে, সময় পাবো কিনা জানি না। ও আচ্ছা, যাই হোক, দেখা কিন্তু করে যাবে বলে দিলাম। রাকিব কোথায়? আমার পাশে আছে রাকিব। আয়ান রাকিবের কাছে ফোন দিলে রাকিব বলে উঠে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। দুইজন সিলেট আসছো নাকি? জি, আপনার সাথে তো দেখা করা যাবে নিশ্চয়ই। তোমার ভাই তো বলে সময় না হতেও পারে। আমার ভাইয়ের কথা রাখেন, ওর মাথা কিছুটা খারাপ হয়ে গিয়েছে। রাকিব, চোখ বড় বড় করবি না, আমি কিন্তু তোকে দেখে ভয় পাই না। থাক, দুইজন ঝগড়া করো না। আচ্ছা, পরে কথা হবে। আর আসলে আমাকে কল দিও। ঠিক আছে, বাই। রাকিব কল কেটে দিয়ে আয়নের দিকে তাকিয়ে বলে, তোর মাথা আসলে গিয়েছে, বুঝতে পারছোস? কাকুকে কল দিয়ে বলবো নাকি তার ছেলের মাথার মধ্যে তার কেটে গিয়েছে? রাকিবের কথা শুনে রাইসা ফিক করে হেসে দিল। রাকিব হাঁ হয়ে রাইসার দিকে তাকিয়ে থাকতে লাগলো। রাইসা বলতে লাগলো, সরি, আপনাদের কথা কন্টিনিউস করতে পারেন। হঠাৎ করে একজন রাকিবকে বলে, এই উঠে, এখানে আমি বসবো, তোর জায়গা এইটা না। আয়ান সিট নাম্বার চেক করে বলে, ব্রাদার, এটাই আমাদের সিট, আপনার কোথাও ভুল হচ্ছে। এই দেখেন টিকিট। আয়ানের কথা শুনে ছেলেটা আয়ানের হাত ধরে টান দিয়ে বলে, তুইও উঠে, এইটা আমার বাপের ট্রেন, আমি যেখানে মন চাইবে সেখানে বসবো। ওই ছেলে বেশি হয়ে যাচ্ছে কিন্তু, এখান থেকে যাও। নদীর কথা শুনে ছেলেটা নদীর দিকে হাত বাড়িয়ে হেসে কিছু বলবে, তার আগেই আয়ান হাত ধরে মোচড় দিয়ে ধরে উঠে বলে, মুখে কথা বলো, হাত বাড়ানো তো ঠিক হয় নাই। আয়ান ছাড়ো, ঝামেলা করো না, ওদের সাথে পারবে না। ছোট মানুষ, ছোটদের মতো থাকো। ছেলেটা আয়ানের মুখে উল্টো ঘুষি মারলে রাকিব ধরে ফেলল। রাকিব বলে উঠে, ভাই, মার খেতে চাইলে এখান থেকে যা। আমার ভাইকে রাগেও না, কপালে দুঃখ আসে। কাককে আসার সময় বলে দিয়েছে মারামারি ঝামেলার মাঝে যেন না চাই, তাই আমরা ভালোভাবে চলে যাও। রাকিবের কথা শুনে পিছন থেকে একজন লাথি মারলে রাকিব সোজা রাইসার উপরে পড়ে গেল। আয়ান রাগে হাত ঘুরিয়ে সজোরে ঘুষি মারলে ছেলেটা পড়ে গেল। সামনের ছেলেটার মুখে একের পর এক ঘুষি মারতে মারতে নিয়ে যেতে লাগলো। সামনের স্টেশনে ট্রেন থামলে আয়ান দুইটাকে মেরে বের করে দিল। মানুষজন জোর হইলে ট্রেনে থাকা সবাই আয়নের দিকে সাপোর্ট করে ছেলের দুইটা দৌড়ে পালিয়ে গেল। আয়ান নিজের সিটে চলে আসলে রাকিবের দিকে তাকিয়ে বলে, তুই ঠিক আছস? তোর হাত না রক্ত? নদী রাকিবের হাত নিয়ে পানি দিয়ে বাহিরে ধরে ধুয়ে দিতে লাগলো। রাইসা রাকিব ভ্রু কুঁচকে তাকালো। আয়নের হাত রুমাল দিয়ে মুছে দিয়ে মুখে নখের আঁচড় লাগা জায়গায় ক্রিম দিয়ে দিতে লাগলো। আয়ন বিরক্ত হয়ে হাত সরিয়ে দিয়ে বলে, হাত সরান, বসের মতো থাকবেন।
ওদের সাথে মারামারি করতে কে বলছে? সবাই না থাকলে মিথ্যা মামলা দিয়ে দিত। ওইসব আমি ভয় করি না। অনেক সাহস হয়ে গেছে, তাই না? মানুষ সারা জীবন ভীত থাকবে নাকি? বড় হয়ে গেছো, মুখে বুলিও ফুটেছে। ম্যাম কি আয়ানকে আগে থেকে চিনেন নাকি? আমাকে উনি কিভাবে চিনবে? আমি গরিব ঘরের সন্তান, ওনার সাথে আমার যাই নাকি? তাও ঠিক, বাট ম্যাম তাহলে অনেক ভালো। চুপ করো। আয়ান বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। সকালে ট্রেন থেকে 4 জন নেমে পড়লো। নদী কাউকে কল দিলে 15 মিনিট পর গাড়ি আসলে 4 জন উঠে পড়লো। আয়ান বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। 15 মিনিটের ভিতরে একটা বাসার ভিতর গাড়ি থামলো। আয়ান রাকিব অবাক হয়ে তাকিয়ে দেখতে লাগলো। বডিগার্ডরা এসে লাগেজ নিয়ে যেতে লাগলো। নদী, রাইসা, রাকিবের পিছন পিছন আয়ান যেতে লাগলো। নদী ভিতরে গেলে সবাই এসে নদী রাইসাকে জড়িয়ে ধরলো। রাকিব হঠাৎ করে বলে উঠে, তুলি আপু। আয়ান রাকিবের কথা শুনে সামনে তাকাতে আয়ান অবাক হয়ে গেল। তুলি আয়ানকে দেখে বলে, আয়ান রাকিব। তুলির কথা শুনে সবাই পিছনে ঘুরে তাকালো। তুলি নদীকে ছেড়ে আয়ান রাকিবের কাছে এসে বলে, তোমরা আমাদের বাসা কিভাবে চিনলে? তুমি এত বড় বাসায় থাকো? ওই আর কি, ভিতরে আসো। এখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে আমি আপনার আত্মীয় হিসাবে আসি নাই, সহকর্মী হয়ে এসেছি। তাই মনে হয় আমাদের সাথে এত ভালো ব্যবহার করার কোনো কারণ নাই। আয়ান, আয়ান পিছনে ঘুরে তাকাতে রাহেলা চৌধুরী দৌড়ে এসে জড়িয়ে ধরলো। রাহেলা চৌধুরী কান্না করতে করতে কিছু বলবে, সাথে সাথে আয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, হচ্ছেটা কি? ম্যাম, আমি এখানে নদী ম্যামের সহকর্মী নিয়ে এসেছি। আয়ান, প্লিজ ম্যাম, নাকে কান্না আমার সামনে করবেন না। আয়ান, উনি আমার ছোট আম্মু। ওনার সাথে বেয়াদবের মতো কথা বলছো কেন? তুমি জানো উনি কে? দেখো, আমার এত কিছু শুনে বাহ জানানোর কোনো ইচ্ছাই নেই। ম্যাম আমাদের সাথে নিয়ে এসেছেন, আমরা হোটেলে চলে যাচ্ছি। যখন দরকার হবে আমাদের কল দিবেন, চলে আসবো। আয়ান, তুই এমন বেয়াদব কিভাবে হইলে? এমন ব্যবহার কেন করছিস? কাকু কাকিকে কল দিয়ে আমি সব বলে দিব। ওই যে কাকি কল দিয়েছে। রাকিব ফোন নিয়ে কিছু বলতে যাবে, আয়ান ফোন কেড়ে নিয়ে বলে, আসসালামু আলাইকুম মা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। রাকিব কি বলছে? মা কিছু না, খাওয়া দাওয়া করছো? আব্বু কি করে? খাইছি। তোরা দুজন খাইছো? দুইজনই খেয়েছি মা। আয়ান রেগে রাকিবের দিকে তাকাতে রাকিব চুপ হয়ে গেল। আয়ান ওর মায়ের সাথে কথা বলতে লাগলো। আয়ানের আব্বু ফোন নিয়ে বলে, বাবা কি করিস, অফিসে নাকি? না আব্বু, আমি তো সিলেট এসেছি ম্যামদের সাথে। আব্বু, আমার এখানে চাকরি করতে ভালো লাগছে না। কি হয়েছে? আপনাদের কথা অনেক মনে পড়ছে। আপনাদের ছাড়া আমার এখানে ভালো লাগছে না। আমি গ্রামে চলে যাব। আমি ওইখানে কিছু একটা করে নিব। বাবা, আমাদের মায়া করে কোনো লাভ আছে? তোর সুন্দর ভবিষ্যৎ আছে, কষ্ট করে চাকরিটা কন্টিনিউ কর। কয়েক মাস কর, সব কিছু চিনে নে, পরের বার যেন চাকরি নিতে কোনো সমস্যা না হয়। আয়ানের আব্বু আয়ানকে বুঝাতে লাগলো। আয়ান ফোন কেটে দিলে রাগে সামনে দেয়ালে ঝজরে ঘুষি মারলো। রাহেলা চৌধুরী হাত ধরতে গেলে আয়ান বলে উঠে, প্লিজ ম্যাম, আমাকে ধরবেন না তো। বড় মানুষ হয়ে গরিবের হাত ধরেন না। শান্ত হও। আমরা কেউ তোমাকে কোনো ডিস্টার্ব করছি? আমার উপরে তোমার রাগ, নদীর কোম্পানির ওপরে তো রাগ থাকার কথা না। আর তোমার বাবা মা আছে। অবশ্যই আছে, কেন থাকবে না? বাবা মাকে অনেক ভালোবাসো? কোন সন্তান তার বাবা মাকে ভালোবাসবে না? তোমাকে একটা অফার দিতে পারি। আপনার অফার আমি নেই না। কথাটা শোনো, তারপর মন চাইলে অফারটা নিয়ে, আর না চাইলে রিজেক্ট করে দিতে পারো। ওই শোন না আয়ান, এমন করিস কেন? তুমি আমার সাথে সবসময় থাকবে। যদি থাকো, আমি তোমাকে মাসে 1 লাখ টাকা করে দেব। তুমি তোমার বাবা মাকে নিয়ে থাকার জন্য বাসা দিব। তোমাদের যা খরচ সব দিব। তোমাকে শুধু মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, আর আমাকে ফ্রি টাইমগুলো দিতে হবে। পারবে? ভেবে দেখো, এর থেকে ভালো অফার কোথাও পাবে না। রাহেলা চৌধুরীর কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। রাহেলা চৌধুরীর হাজবেন্ড শফিক চৌধুরী বলে, তোমার কি মাথা খারাপ নাকি? কি আবল তাবল বকছো? তুমি চুপ থাকো। কি হলো, উত্তর দাও। অফারটা কি গ্রহণ করবে? তুমি যা চাইবে সেটাই দেব, বলো। আয়ান, রাজি হয়ে যাও। তোমার স্বপ্নগুলো পূর্ণ করতে পারবে। আয়ান রাজি হয়ে যা,
তুলি রাকিব আয়ানকে রাজি হওয়ার জন্য জোর করতে লাগলো। আয়ান রাহেলা চৌধুরীর দিকে তাকিয়ে হাসি মুখে বলে, স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলতে শিখেন, তারপর অন্য কাউকে অফার দিতে আসেন। যে মানুষ স্বামীকে সবার সামনে ধমকের সুরে বলে চুপ থাকতে, সেই মহিলা যে কত ভালো, তার টাকায় আর তার বাসায় আমার বাবা মাকে নিয়ে থাকতে হবে। আমার বাবা মা গরিব হতে পারে, কৃষক হতে পারে, তাদের ভিতরে ভালোবাসা আছে। আমার মা আমার আব্বুকে নিজের থেকেও ভালোবাসে। আমার আব্বু যা বলবে ওটাই আমার মা আমার আব্বুকে সম্মান করে। স্বামী মাথা সবসময় উঁচু করে রাখে, আপনার মতো না। বাহিরের মানুষের সামনে স্বামীকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন। আয়ানের কথা শুনে শফিক চৌধুরী রেগে থাপ্পড় মেরে দিয়ে বলে, তোমার সাহস কি করে হয় আমার স্ত্রীকে এত বড় কথা বলার? আমার স্ত্রী আমাকে যা ইচ্ছে বলবে, এতে তোমার কি সমস্যা? বেয়াদব ছেলে, অনেকক্ষণ ধরে দেখছি বেশি বাড়াবাড়ি করছো। আয়ান শফিক চৌধুরীর দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, দেখেন, আপনার হাজব্যান্ড থেকে কিছু শিখেন। আপনি তাকে দমিয়ে রাখেন, তারপরও আপনার প্রতি কত ভালোবাসা। আর আঙ্কেল, কিছু মনে করবেন না, কাপুরুষ হয়ে বাঁচার থেকে মরে যাওয়া ভালো। আয়ান কথাগুলো বলে চলে যেতে নিবে, তখন নদী বলে উঠে, এই তোমার এত দেমাগ কোথা থেকে আসে? সেই তো ছোট বাচ্চা একটা ছেলে, এত পাকনা পাকনা কথা কোথা থেকে শিখেছো? তোমার বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? আয়ান রেগে নদীর গালে থাপ্পড় মারতে গিয়ে হাত থেমে দিয়ে হাত নামিয়ে নিয়ে বলল, আমার বাবা মাকে নিয়ে কোনো কথা হবে না, এইটা আমার শিক্ষা। আমার চাচাতো ভাইকে যেমন দেখছেন, ওই আমার বাবা মার দেওয়া শিক্ষা। বাট কিছু মানুষের সাথে বাবা মায়ের শিক্ষা লাগে না, নিজের শিক্ষা ব্যবহার করা লাগে। আর হ্যাঁ, কথা সাবধানে বলবেন। আমি আপনার হাজবেন্ড আয়ান না, আমি গ্রামের খ্যাত ছেলেটা, প্রতিবাদে লড়াই করতেও জানি, নিজের ভুল শুধরাতেও জানি। আপুর হাজবেন্ড মানে? কি বলিস আয়ান? রাকিব, চল তো, আরও মেজাজ খারাপ হবে। কিছু মানুষকে দেখলে রাগ হয়। আয়ান রাকিবের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। রাহেলা চৌধুরী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। সবাই রাহেলা চৌধুরীকে নানা ধরনের কথা বলতে লাগলো। শফিক চৌধুরী বলে উঠে, কে এই ছেলে? কি সম্পর্ক তোমার সাথে? ও এত কিছু বলে গেল, অথচ তুমি চুপচাপ কান্না করে যাচ্ছ, একটাও কথা বললে না। আম্মু, ওই ছেলেটা কে? কেন তুমি চুপ করে কান্না করছো? আর কে যে তুমি এত টাকার অফার করলে, তাও আবার কিছু সময়ের জন্য? মামুনি, আমার তো মনে হচ্ছে না আমার হাজবেন্ডের জন্য তুমি ওকে এই অফার দিয়েছো। আমার কেন জানি মনে হচ্ছে ওর সাথে অন্য কোনো সম্পর্ক তোমার অবশ্যই আছে। সবাই রাহেলা চৌধুরীকে জেরা করতে লাগলো। বডিগার্ড বলে উঠে, খবরদার, কেউ ওর শরীরে একটা ফুলের টোকাও দিবে না। কেন দিবে না? ওই ছেলেটা একটা বেয়াদব, ওকে মারা উচিত। যাও, তোমরা ওকে ধরে নিয়ে আসো। একদম না। শফিক চৌধুরী সবাই রাগারাগি করতে লাগলো। শফিক চৌধুরী রাগে বসে বলে উঠে, তুমি বলবে ওই ছেলেটার সাথে কি সম্পর্ক তোমার? নাকি তোমার এক্স হাজবেন্ডের মতো তুমিও কোচি? শফিক চৌধুরী আর কিছু বলার আগেই রাহেলা চৌধুরী কান ধরে বলে, প্লিজ চুপ হয়ে যাও। কেন চুপ করব? তোমরা তো... শফিক চৌধুরী আর কিছু বলার আগেই নদী আব্বু এসে সজোরে থাপ্পড় মেরে বলে, জাস্ট সেট আপ। আয়ান আমার ভাগনা। আয়ান রাহেলা বড় ছেলে আকাশ চৌধুরী, যাকে আমরা মৃত বলে জানতাম, সেই ছেলেটাই আয়ান। সবার চোখ বড় বড় হয়ে গেল। সবাই অবাক হয়ে বলে উঠে, আব্বু কি বলো? আয়ান মানে কিভাবে কি? ভাইজান, তুমি এইটা জানতে? হ্যাঁ, জানতাম। এই জন্য আয়ানকে নদীর সাথে বিয়ে দিয়ে আমাদের এখানে রাখতে চাইছিলাম। আয়ান নদীকে বিয়ে করে মাত্র তোমাকে দেখার জন্য, তোমার আশেপাশে থাকার জন্য। কিন্তু সেই দিন আমি জানি না কি হয়েছিল, আয়ান কাউকে কিচ্ছু না বলে চলে যায়। আজকে দেখলাম ওই এখন থেকে সিএনজি নিয়ে চলে যাচ্ছে। আমি ডাকলাম, শুনলো না। তুমি সব জানার পরও আমাকে কেন বলো নাই? আয়ানকে অন্যরা দত্তক নিয়েছে, ওনাদের কোনো সন্তান নেই। আয়ান তাদের সব। আয়ান তোকে ঘৃণা করে, আমি যতটুকু বুঝতে পারছিলাম। ওই শুধু তোকে সামনে থেকে দেখতে চাইছিল। হয়তো দেখা শেষ হয়ে গেছে দেখে ওই কাউকে কিছু না বলে চলে গেছিল। আর আমি তোকে বলি নাই, কারণ
আয়ান থাকতো না তুই আরো কষ্ট পাইতি। আয়ান, আমাকে সেদিন সেই রকেট আর আমার ছবি ওয়ালেটে ছিল, ওটা দেখিয়ে আমাকে বলে কেন আমার সাথে করলেন? আর আমাকে কসম দেয় আমি যেন তাকে তার সন্তান হিসেবে ভুলেও কাউকে বলি না। যেন বলে আয়ানের মরার মুখ দেখতে হবে, তারপর ওই চলে গেলে আমি জ্ঞান হারিয়ে গেলে তারপর কি হয়েছে জানো তো? আচ্ছা বাদ দাও, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমি একটা আইডিয়া পেয়েছি। আয়ান তোমাকে ঘৃণা করে, আমার দিকে সাপোর্ট নিল। আমি ওর কাছে গিয়ে বলবো আমাকে তুমি সাহায্য করতে পারবে। আমরা যে জানি ওই তোমার ছেলে, এইটাই ওকে জানতে দিব না। নদী, কল দিয়ে দেখো কই আছে। আমি দিলে রিসিভও করতে না পারে। রাইসা রাকিবকে কল দাও। রাইসা রাকিবকে কল দিলে রাকিব কল রিসিভ করতে রাইসা বলল, রাকিব কই আছো? ম্যাম, কয় দামের হোটেল খুঁজছি বাট পাচ্ছি না। আপনাকে পরে কল দিই। কোথায় আছো লোকেশন দাও। দিচ্ছি। রাকিব লোকেশন দিয়ে দিলে রাইসা লোকেশনটা শফিক চৌধুরীকে সেন্ড করে দিল। শফিক চৌধুরী চলে গেল। লোকেশন অনুযায়ী গিয়ে দেখে আয়ান রাকিব চা বাগানের ভিতরে বসে আছে। রাকিব আয়ানকে ইশারা করলে আয়ান তাকিয়ে দেখে শফিক চৌধুরী। আয়ানের মাথা ঠান্ডা থাকায় আয়ান বলে, আঙ্কেল আপনি এখানে? শফিক চৌধুরী আয়নের পাশে বসে আয়নের হাত থেকে স্পিড নিয়ে খেতে লাগলো। আয়ান বলে উঠল, আঙ্কেল আই এম সরি, আমি রাগের মাথায় অনেক কিছু বলে দিয়েছি। আমি আপনাকে কিছু বলতে চাই নাই। সরি কেন বলছো? তুমি ঠিকই বলেছো। আমি এখানে আত্মহত্যা করতে এসেছিলাম, তোমাকে দেখে ভাবলাম কথা বলি। আঙ্কেল কি বলছেন? আত্মহত্যা করা মহাপাপ। আঙ্কেল আমি রাগের বসে বলছি, সেটা আপনি ধরে নিলেন? রাগের বশে বলেও কথাগুলো তো সত্যি। মেরুদণ্ড হয়ে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। আরে ধ্যাত, মৃত সব সমাধান হয় না। বউয়ের উপর উঁচু গলায় কথা বলবেন। যেটা ভুল ওইটাকে ভুল বলতে শিখেন, আর যেটা সত্যি সেটাকে সত্যি বলতে শিখেন, তাতেই হবে। কিভাবে? আমি তো সহ্য পাই না। পেতে হবে। সাহস না পেলে সারা জীবন এমনভাবে থাকা লাগবে। তুমি আমার পাশে থাকলে আমার মনে হয় আমি সব পারবো। তুমি যেভাবে বলে তোমাকে দেখলে আমার অনেকটা সাহস হয়েছিল, বাট পরে ভাবলাম তুমি চলে গেলে তো আর সাহস থাকবে না, তাই তোমাকে থাপ্পড় মেরেছি। নিজেকে সাহসী হতে হবে, অন্যের উপরে নির্ভরশীল হয়ে লাভ নাই। তুমি আমার সাথে যাবে? তুমি আমাকে সব শিখাবে? না হইলে আমার মরা ভালো। এভাবে আর কতদিন থাকবো? আচ্ছা থাকো, তুমি হয়তো যাবে না, আমি যাই, মরতে পারি কিনা। শফিক চৌধুরী চলে যেতে নিলে রাকিব বলে, আয়ান ওনাকে থামা, ওনার মাথাটা গিয়েছে। দেখ, আমাদের জন্য কেউ মারা যাক এইটা আমরা চাই না। এত মানুষের উপকার করা এসেছে, আর শেষমেশ কিনা একজনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিস। রাকিব আয়ানকে বুঝাতে লাগলো। আয়ান ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে গিয়ে শফিক চৌধুরীর সামনে গিয়ে বলে, ওয়েট ওয়েট আঙ্কেল, আমি আপনার সাথে যাব, কিন্তু আমি শুধু আপনার জন্য যাব। কেউ আমার উপর অধিকার দেখাতে আসলে কিন্তু ঝামেলা বেঁধে যাবে। সত্যি তুমি যাবে? তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি কথা দিচ্ছি। আর যদি না যাও তাহলে আমাকে মরতে যেতে দাও, আর সামনে এসো না। আরে চলেন যাই। শফিক চৌধুরী খুশি হয়ে রাকিব আয়ানকে নিয়ে চা বাগান থেকে বের হয়ে গাড়ির কাছে চলে গেল। 10 মিনিট লাগলো আয়ান রাকিবকে নিয়ে বাসার ভেতর গিয়ে নামলো। আয়ান রাকিব লজ্জা পেতে লাগলো। আয়ান মাথা নিচু করে যেতে লাগলো। ভিতরে গেলে সবাই আয়ান রাকিবের দিকে তাকালো। শফিক চৌধুরী বলে উঠে, কেউ ওকে কিছু বলবে না, ওরা দুজন শুধুমাত্র আমার জন্য এসেছে, তাই কেউ ওদের দিকে অদ্ভুতভাবে তাকানোর কোনো দরকার নেই। আয়ান রাকিবকে রুম দেখিয়ে দাও, নিয়ে যাও। আয়ান রাকিবকে নিয়ে চলে গেল। কাজের লোক নদীর আবু বলে, আয়ান এসেছে নাকি? এসেছে। অনেক কিছু বুঝিয়ে আনছি, কেউ ওকে বুঝতে দিও না, আমরা সব জানি। শফিক চৌধুরী কিছুক্ষণ কথা বলে চলে গেল। আয়ান রাকিব ফ্রেশ হয়ে বসে থাকতে লাগলো। তুলি এসে বলল, নিচে চলো, খাবার খেয়ে নিবে। আয়ান রাকিব সবার সাথে নিচে চলে গেল। সবার সাথে আয়ান রাকিব চেয়ার টেনে বসলো। আয়ান নিচের দিকে তাকিয়ে থাকলো। রাহেলা চৌধুরী আয়ানকে খাবার দিতে লাগলো। আয়ান রাহেলা চৌধুরীর হাতের দিকে তাকিয়ে আছে। আয়ানের বুকের ভিতরে চাপা কষ্ট হতে লাগলো।
আয়ান মনে মনে ভাবতে লাগলো, আপনি আমার এত কাছে, তারপর আপনাকে আম্মু বলার কোনো অধিকার আমার নাই। কেন আমার জীবনটা আপনারা এলোমেলো করে দিলেন? আয়ানের চোখের কোণায় পানি গড়িয়ে পড়ার আগেই আয়ান মুছে ফেলল। শফিক চৌধুরী বলে, আয়ান খাবার খাও, কি ভাববো? কই কিছু না। আয়ান খাবার খেতে লাগলো। হঠাৎ করে নদী বিষম খেলে আয়ান তাড়াতাড়ি করে পানি ঢেলে নদীর মুখের সামনে পানি এগিয়ে দিল। নদী গ্লাস নিয়ে পানি খেতে লাগলো। আয়ান নদীর পিঠে বাম হাত দিয়ে হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ান বলে উঠে, ঠিক আছেন? ধন্যবাদ। আয়ান কিছু না বলে চেয়ারে বসলো। রাকিব আয়ানের প্লেটের মাছ কাটা বেছে দিতে লাগলো। আর রাহেলা চৌধুরী বলে উঠে, রাকিব, তোমার আরও মাছ মাংস যা লাগে নিয়ে নাও। না ম্যাম, আর কিছু লাগবে না। আসলে ওই মাছ কাটা বেশি খেতে পারে না, কাক্কি বেশি খাওয়াই তো। আর যখন তো কাক্কি নাই, তাই আমি বেশি দিচ্ছি। ও হ্যাঁ, একদিন তো দেখলাম আন্টি তোমাকে বাচ্চার মতো করে খাওয়াচ্ছিল। তুমি খাও, আমি বেছে দিচ্ছি। রাহেলা চৌধুরী আয়ানের প্লেটে হাত দিলে আয়ান বলে, আপনি খেতে বসেন, সবাই তো খাচ্ছে। তুমি খাও, আমি কিছু খাবো না, পেট ভরা আছে। আয়ান কিছু বলল না। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান ভিডিও কল রিসিভ করতে ভ্রু কুঁচকে তাকায়। আয়ানের মা বলে উঠে, বাবা, তুই কি অফিসে রাগ করিস না? সাকিব এসেছে, তাই তোর মুখটাই দেখার জন্য কল দিলাম। দেখ, রাগ করবো কেন? সাকিব কখন এসেছে? অনেকক্ষণ হয়েছে, ওই তোর আব্বুর সাথে গেছে, আমাকে ভিডিও কল ধরিয়ে দিয়েছে, এসেছে, চলে যাবে। ও আচ্ছা। কি ব্যাপার, তুই কোথায়? আর তোর পিছনে কে? এই মানে মা, আমি তো সিলেট এসেছি, ম্যামের ফুপির বাসায় এসেছি। উনি ওনার ফুপি। নে কথা বলি। না, দরকার নেই মা, আমি তো খেতে বসেছি। তুমি কি কল কেটে দিবে নাকি দেখবে? আচ্ছা, আমি কথা বলবো না, তোকে চুপচাপ দেখবো। রাকিব কোথায়? আমার পাশে আছে। কাক্কি, এই তো আমি। পিছন থেকে আয়নের ফুফাতো বোন রূপা বলে, হাই দেবরজি। রাকিব বলে উঠে, পেতনি, তুইও এসেছ? কাক্কি, খবরদার আর কোথাও তুমি গলে যেও না। ওর হাতে কিছু যেন খাও না। তোমার ছেলে কিন্তু ওকে বিয়ে করবে না। ফাজিল, ওরে রাগাস কেন? আমার ছেলেকে 10 বিয়ে করাবো। আয়নের মা কথাটা বলে হাসতে লাগলো। রাকিবও হাসতে লাগলো। রূপা মুখ ভেঞ্চি দিয়ে চলে গেল। আয়ান বলে উঠে, মা রাগ হচ্ছে, কিন্তু মজা করবে না তো? আচ্ছা, মজা করবো না, রাগ করিস না। সবাই কিভাবে আমি ভুলে গিয়েছিলাম, আমি মুখে তালা দিয়ে দিলাম। আয়ান ওর মায়ের কাণ্ড দেখে হেসে দিল। আয়ান বলে উঠে, এভাবে বসে থাকলে আমার হাসি পায়, মুখ থেকে হাত সরাও। সরলাম। ও, একটা কথা বলার ছিল। কি কথা? তোর ফুপি জেনে গেছে তুই রাকিব চাকরি পেয়েছ। সবার আমাদের খোঁজ খবর নেওয়া শুরু করেছে। আমি এখন চিন্তায় আছি, কখন যে সবাই বলে ওঠে আমার মেয়ের সাথে আয়ান বা রাকিবের বিয়ে দেব। কাক্কি, ওইসব বলে লাভ নাই। তোর আব্বু তো রাজি হয়ে যাবে। তোমার ছেলের সাথে বিয়ে দেখ একটাই। আমার ছেলের সাথে এই গ্রামের বা আত্মীয় স্বজন কারোর সাথেই দিব না। আমার ছেলে যাকে পছন্দ করবে আমি তার সাথেই বিয়ে দেব। তোর কাকুকে রাতে আমি বলেছি। কাকু রাজি হয়েছে? কিছু বলে নাই। ও আচ্ছা। মা, বাজে কথা রাখো তো, ভালো লাগছে না। ওকে, চুপ হয়ে গেলাম। আয়ান এক হাত দিয়ে ফোন ধরে থাকলো, অন্য হাত দিয়ে খেতে লাগলো। রাহেলা চৌধুরীর চোখ দিয়ে পানি পড়ছে। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে কিছু না বলে খাবার খেতে লাগলো। আয়ানের খাওয়া শেষ হইলে ফোনটা টেবিলের উপরে রেখে প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেল। হাত ধুয়ে প্লেট ধুয়ে রেখে আসলো। ফোনটা হাতে নিয়ে বলতে লাগলো, সুইটহার্ট। জি আব্বাজান। কি ভাবো? ভাবছি ছেলেটা বড় হয়ে গেল কবে। আমি কই বড় হইলাম, আমি তো তোমার সেই ছোট ছেলে আছি। আয়ান ওর মায়ের কথা বলতে বলতে রুমে চলে গেল। শফিক চৌধুরী রাহেলা চৌধুরী হাত ধরে পাশে বসিয়ে দিয়ে বলল, কান্না কেন করছো? কি করব, নিজের সন্তান অন্য কাউকে মা বলে ডাকে, যাকে নিয়ে অন্য কেউ চিন্তা ভাবনা করে। আমার সামনে আমার সন্তান অনেক কাউকে মামা করতে দেখলে কার ভালো লাগবে বলো? ম্যাম কি বলছেন? আপনার সন্তান মানে? আয়ান ওনার সন্তান, তোমার চাচাতো ভাইরা। মানে কি? শোনো, আমি আয়নের স্ত্রী, আর আয়নের জন্মদাত্রীর মাতা উনি। রাকিব অবাক হয়ে গেল। রাকিব বলে উঠে, কি বলেন?
ঠিক বলছি। এই জন্যই তো বলি আয়ান তো বড়দের সাথে এমন ব্যবহার করে কথা বলে না। ওর রাগ যার উপর থাকে তার সাথে ওই বাজে ব্যবহার করে। এই জন্য তো হিসাব মিলছিল না। যাদের চিনে না তাদের সাথে এমন ব্যবহার কেন করছে? কিন্তু আন্টি, আপনার উপরে যত রাগ দেখাক না কেন, আয়ান আপনাকে ভালোবাসে। ওই আগে কান্না করতো আপনার জন্য। আমি ওর সব সময় আমি ওর সব সিক্রেট জানি। কান্না করতে করতে এখন ওই আগের মতো আর ইমোশনাল নাই। এখন রাগ চটা কেউ কিছু বলে রেগে যায়, শুধুমাত্র কাকুর সামনে মাথা নিচু করে থাকে, কিছু বলার সাহস পায় না। কাকু মানে আয়ান যাকে আব্বু বলে? আয়ান ডাকেছে, আমি আসছি। রাকিব উপরে চলে গেল। আয়ান রাকিবকে কিছু বলবে, রাকিব রেগে বলে, তুই আমাকে নাকি সব বলস? তাহলে ম্যাম তোর স্ত্রী আর বড় ম্যাম তোর আম্মু হয়, আমাকে একবারও তো বলস নাই। রাকিবের কথা শুনে আয়ান বলে, কে বলেছে তোকে? ম্যাম নিজেই বলছে। কোন ম্যাম? নদী? হ্যাঁ, উনি আমার স্ত্রী। উনি একটা ফালতু মেয়ে, ডিভোর্স দিতে হবে। বিয়ে কি খেলার জিনিস নাকি? ওই ম্যাম একটা অহংকারী মেয়ে, আর আমাকে স্বামী হিসাবে মানে না। এই জন্য কাউকে কিছু বলি নাই। যদি উনি আমাকে স্বামী হিসাবে মানতো তাহলে আমি মা বাবাকে বলতাম। আর রাহেলা চৌধুরী তোর আম্মু হয়, এইটা কেন বলস নাই? কি বলতাম? আমার কোনো মূল্য ওনাদের কাছে নাই। এইটা আমার আম্মুর শ্বশুর বাড়ি। আমার বাবাকে আমি এটা এখনো পর্যন্ত জানি না। আর যাদের জন্য আমাকে এতিমখানায় বড় হইতে হয়েছে, কেউ খোঁজ খবর নেয় নাই। তাদের পরিচয় দিয়ে কি হবে? তোর আম্মু তোকে অনেক ভালোবাসে, উনি অনেক কান্না করছে। তো ন্যাকা কান্না আমার ভালো লাগে না। তোর আম্মুকে ভালোবাসোস, হুদাই আমার সামনে নাটক করিস না। ভালোবাসি না, এখানে আছি ওনাকে শিক্ষা দিব। সন্তান হয়ে মাকে আবার কিসের শিক্ষা দিবি? দাদি একটাই কথা বলেছিল, মনে আসে? কি কথা? বাবা মা যদি জঘন্য হয় তারপরও ওর সন্তান হিসাবে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের সন্তান হিসাবে দায়িত্ব পালন করা লাগবে। যে সন্তান বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, মনে কষ্ট দেয়, সেই সন্তান কখনোই জান্নাতে যাবে না। আর স্ত্রীর প্রতি দায়িত্ব ও নেওয়া লাগে। আয়ান, তুই তো এত ভালো কাজ করে গিয়েছোস, বাট এখন তো দেখছি ভালো মুখোশের ভিতরে শয়তান। আমার জায়গায় তুই থাকলে কখনো এটা বলতে পারতি না যে মা আমার খোঁজ খবর নেয় নাই, আমাকে কম কষ্টে বড় হইতে হয়েছে। কেন তোর খোঁজ নেই? নাই তাদের জিজ্ঞাসা কর। আর তোকে যে ভালোবাসে সেইটার প্রমাণ। তুই কাকিকে মা বলেছিলি, উনি সেইটা সহ্য করতে পারছিল না। উনি এখনো নিচে কান্না করছে। আমি কি করতে পারি যে আমাকে এত বড় দেখাশোনা করলো? তাদের ছেড়ে কি এদের সাথে থাকবো নাকি? আমি থাকতে বলি নাই, ওনার সাথে তো ভালো ব্যবহার করতে পারোস। আর কাকু কাকিকে না জানালে হলো। তুই মাঝে মাঝে ওনাদের সাথে দেখা করবি। এইসব সত্য দিলে আশা করা যায় ওনারাও খুশি, কাকু কাকিও খুশি। সত্যি কখনোই চাপা থাকে না আব্বু, মা। এসব জানলে ওনারা মনে কষ্ট পাবে, ভেবে নিবে আসল বাবা মাকে পেয়ে আমি তাদের আর আগের মতো ভালোবাসি না, তাদের ভুলে যাচ্ছি। এইসব তাদের মনের ভিতরে চলে আসবে। যতদিন না জানে ততদিন লুকিয়ে রাখ। আর কাকু কাকি বুদ্ধিমান, বুঝতে পারছোস? ওনারা বিষয়টা ঠিক বুঝবে। বিয়ে করছি না জানিয়ে আবার এইটা জানলে কি যে হবে। বিয়ে কেন করেছিলেন? প্রথম তো নদীকে ধোকা দিয়ে প্রতিশোধ নিতে চাইছিলাম, আর ভেবেছিলাম ওনার আশেপাশে থাকা যাবে। পরে দেখি এই নদী একটা ভয়ঙ্কর মাইয়া, আর উনি এখানে থাকে না। ওনাকে আমার পরিচয় দিয়ে আমি ওইখান থেকে সোজা গ্রামে চলে যাই। হা হা হা। হাসুস কেন? পোকা পোলা পায়েন, আবার প্রতিশোধ নিতেও গিয়েছিলে, শেষমেশ নিজেই ছাকা খাইছ। আয়ান দৌড়ে রাকিবকে মারতে যাবে, সাথে সাথে নদীর সাথে ধাক্কা লেগে যায়। নদী পড়ে যাওয়ার আগেই জামা ধরতে জামা ছেড়ে নদী নিচে পড়ে গেল। আয়ানের হাতে জামার টুকরা দেখে নদীর দিকে তাকাতেই আয়ান হা হয়ে গেল। নদী রেগে কিছু বলবে তার আগেই আয়ান নদীকে তুলে জড়িয়ে ধরল। রাকিব তুলি আয়ানের সৎ ভাই তাকিয়ে আছে। আয়ান বলে উঠে, যা ভাবছো তা না, আমি ইচ্ছে করে কিছু করি নাই। আমরা কিছু দেখি নাই। কথাটা বলে অন্যদিকে ঘুরে দাঁড়ালে আয়ান নদীকে কোলে তুলে নিয়ে রুমে গেলে নদী কোল থেকে নেমে রাগে বলে উঠে, ফালতু ছেলে, কি করলে? ওখানে রাতুল রাকিব ছিল, ওরা আমার দিকে তাকালে কি হইতো? আয়ান নদীর দিকে অন্যভাবে তাকিয়ে থাকতে
নদীর সাথে সাথে হাত দিয়ে বুক ঢাকার চেষ্টা করলে আয়ান বলে উঠে, ছোট জামা তো পরে আছেন, সমস্যা কোথায়? উস্তাদ, আয়ান নদীর কথা শুনে টান দিয়ে খাটের উপর ফেলে দিয়ে নদীর উপরে উঠে মুখে হাত বুলাতে গেলে নদী হাত সরিয়ে দিল। আয়ান 2 হাত খাটের সাথে চেপে ধরে বলে, আপনার ঠোঁটগুলো আমাকে খুব টানছে, একটু টেস্ট করে দেখি। একবার তো নিজে থেকে করেছিলেন, বোঝার তো উপায় ছিল না, কামড় মারছিলেন, আজকে কামড় দিলে আমিও দিব। ফালতু ছাড়ো বলছি, আমার হাজবেন্ড আয়ান ভালো ছিল, ছাড়ো বলছি। এখনো হাজবেন্ড আছি, এত কথা বলে লাভ নাই, আমি আগে টেস্ট করে দেখি। আয়ান কথাটা বলে নদীকে কিছু বলতে না দিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। কিস করতে করতে আয়ান শরীরে হাত দিতে নদী কেঁপে উঠল। নদী আয়নের জামা খুলতে যাবে, সাথে সাথে রাইসা বলে উঠে, আয়ান, তোমার কাছে একটা ফাইল আছে, ওইটা দাও তো। রাইসা কথাটা বলে ভিতরে ঢুকে খাটের দিকে তাকাতে চোখ বড় বড় হয়ে গেল। রাইসার কণ্ঠ শুনে নদী ধাক্কা মেরে সরিয়ে দিলে শরীরে 2 হাত দিয়ে ঢেকে বলে, ফালতু ছেলে একটা। নদী কথাটা বলে দৌড়ে পাশের রুমে চলে গেল। রাইসা লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়ান দাঁতে দাঁত চেপে বলে, ম্যাম আসার আর সময় পাইলেন না? ফালতু, আমি তোর বড় বোন হই, আর দরজা লাগিয়ে নিতে পারিসনি? আমি না হয়ে এসেছি, মামি বা মামা আসলে কি হইতো? ফাজিল, ফাইল দে। রাইসার কথা শুনে আয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলে, কিসের আপু, আপনি আমার ম্যাম হন। থাপ্পড় মারবো, নাটক করিস না। ফাইলগুলো কই রাখছস? ব্যাগে। রাইসা ব্যাগ থেকে ফাইল বের করে চলে গেল। আয়ান মাথায় হাত দিয়ে বলে, দ্যাট কি যে করি না। যাই হোক, এই বউটা মনে হয় একটু হইলেও লাইক করে, না হইলে এখন কেমন করে তার ভিতরে বউ বউ ফিল পাচ্ছিলাম। প্রথম প্রথম তো ওনাকে রাক্ষসী মনে হইতো। আয়ান কথাগুলো ভাবতে লাগলো আর মিটিমিটি হাসতে লাগলো। সন্ধ্যার দিকে আয়ান বসার ঘরে গেলে দেখে ওর সৎ ভাই রাতুল পড়ছে। আয়ান ওর পাশে বসে বলল, ভুল পড়ছো কেন? আয়ানের কথা শুনে রাতুল বলে, সবাই ব্যস্ত, আমাকে একটু বলে দেওয়ার মানুষ নাই। আয়ান রাতুলের কথা শুনে বলে, আমি বলে দিচ্ছি। আয়ান রাতুলকে পড়াতে লাগলো। সবাই ওদের দুজনকে দেখে মিটিমিটি হাসতে লাগলো। রাহেলা চৌধুরী, শফিক চৌধুরী অনেক খুশি হলো। রাতুল আয়ানকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ ভাইয়া, তুমি কত সুন্দর করে এইটা বুঝিয়ে দিলে। আমি তো 5 বার করলে তারপর পারি, স্যার কোচু বোঝাই। পিচ্ছি এইভাবে বলতে হয় না, শিক্ষকদের বিষয়ে বাজে মন্তব্য করবে না। তুমি কিছু বুঝতে না পারলে তাকে ভালোভাবে বলবে, উনি তোমাকে ভালো করে শিখিয়ে দিবে। আয়ান রাতুলকে বোঝাতে লাগলো। আর হঠাৎ করে টিভির দিকে চোখ গেলে রাতুল বলে উঠে, আতিয়া আপু, কি হয়েছে? আব্বুকে টিভিতে কেন দেখাচ্ছে? রাতুলের কথা শুনে আয়ান পিছনে তাকিয়ে দেখে আতিয়া নামে মেয়েটা রাতুলকে বলে, অনেক পড়ছো, যাও রুমে খেলা করো গা। রাতুল বলে উঠে, আপু কি হয়েছে? আপুর তো রক্ত পড়ছে মাথা থেকে। আপু কি হয়েছে? আব্বু, আম্মু। মেয়েটার এই হাল কে করেছে? ছোট মানুষ, ওর সাথে এমন কাজ কে করলো? এসব বিষয়ে আমাদের বলে লাভ নেই। ওর ফুপি করেছে, ওর ফুপি করছে, আমি জানি। আয়নের মতো ওই মেয়েটাকেও মেরে ফেলার চিন্তা ভাবনায় আছে। রায়হান কোনোদিনও বোন মায়ের ভুল চোখে পড়বে না। টিভি বন্ধ করো, আমি আমার সন্তানকে তো পেয়েছি। মানে কে ওই মেয়েটা? আর আমার মতো অবস্থা করবে মানে? তোমাকে জানতে হবে না। বলেন কে? রায়হানই বা কে? লুকানোর কি আছে? দরকার আয়ানের জানার দরকার আছে তো। সাইডে যাকে কান্না করতে দেখলে মেয়েটাকে কোলে নিয়ে, ওটার তোমার বাবা, আর কোলে ওইটাই তোমার সৎ বোন, আর পেছন পিছন যে যাচ্ছে তোমার সৎমা। এটা কোনো হসপিটাল, মেয়েটার তো রক্ত লাগবে, আর আমার এবি পজিটিভ। দরকার নাই, রক্তে পেয়ে যাবে। আমি চাই না ওই কাল লাগিনি চোখে আবার তুমি পড়ো। মানে কি? তোমার ফুপির সাথে তুমি ঘুরতে বের হয়েছিলে, উনি তোমাকে হারিয়ে ফেলে। সবাই জানে তুমি মারা গেছো। তোমাদের দুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোমার লাশ কোথায় পড়েছে কেউ জানে না। খাদে নাকি পড়ে গেছিল, আর উনি অজ্ঞান অবস্থায় পড়েছিল। পুলিশ ওনাকে হসপিটালে ভর্তি করে আমাদের জানায়। আর আমি যতটা জানি ওই ইচ্ছে করে সব করছে। আমাদের মাঝে সেই যে ঝামেলা শুরু হয়, লাস্টে আমি তোমার আব্বুকে ডিভোর্স দিয়ে আছি।
মা ভক্ত ছেলে বোন ভক্ত ছেলের সাথে সংসার করা সম্ভব ছিল না, আবার এই মেয়েটার ওপরে ওই ডাইনি নজর পড়েছে। মেয়েটার তো কোনো দোষ নাই, রক্ত পাচ্ছে না তো আমি রক্ত দিতে চাই। আমার সাথে চলো। রাতুল ও আয়ান শফিক চৌধুরীর সাথে চলে যায়। 10 মিনিটের ভিতরে হসপিটালে চলে যায়। তিনজনকে দেখে সবাই অবাক হয়। শফিক চৌধুরী বলে ওঠে, ডাক্তার সাহেব, রক্ত আমার বড় ছেলে দিবে, আমার ছেলেকে নিয়ে যান। আয়ান অবাক হয়ে শফিক চৌধুরীর দিকে তাকালো। আয়ান ডাক্তারের সাথে চলে গেল। এইদিকে রায়হান চৌধুরী বলে উঠে, শফিক চৌধুরী, আপনি এখানে আপনার স্ত্রী পাঠিয়েছে নাকি? আমার মেয়ে মারা গেছে নাকি? আপনার সাথে তর্ক করতে আছি নাই। রাতুল দৌড়ে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আতিয়াকে দেখতে লাগলো। রায়হানকে বলে, ভালো আব্বু, আপুর কি হয়েছে? আপুর এই অবস্থা কিভাবে হইল? রায়হান রাতুলকে জড়িয়ে ধরে বলে, আমি জানি না বাপ, আমি তোমার ভালো আম্মু অফিস থেকে এসেছে, দেখি সবাই ওকে ধরে কান্না করছে, তারপর আমি হসপিটালে নিয়ে আসি। রায়হানের কথা শুনে রাতুল বলে, আল্লাহ আমার আপুকে সুস্থ করে দেন। রাতুল মোনাজাত ধরে কথাগুলো বলল। রায়হান জড়িয়ে ধরে রাতুলের কপালে চুমু দিয়ে কোলে তুলে নিল। আয়ানের ফুফাতো ভাই এসে রাতুলের হাত ধরে টান দিয়ে নামিয়ে দিয়ে বলে, তোর জন্য এমন হয়েছে, তোর সাথে দেখা করতে যাবে বলে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গেছে। কথাটা বলে রাতুলকে যেই ধাক্কা দিতে যাবে আয়ান সাথে সাথে ধরে ফেলল। আয়ান রাতুলকে ধরে রাগে রনির দিকে তাকিয়ে রনির কাছে গিয়ে সজোরে লাথি পড়ল বুকে। রনি নিজেকে সামলাতে না পেরে পড়ে গেল। রাতুল বলে, ইয়াহু, আমার ভাইয়া হিরো, ভিলেন ভাইয়াকে এক লাথি দিয়ে ফেলে দিল। আয়ানের ফুপি বলে উঠে, এত বড় সাহস তোর, আমার ছেলেকে লাথি দিস? আমার ভাইকে ধাক্কা মারার সাহস আপনার ছেলেকে কে দিয়েছে? আর একটু হইলে দেয়ালের সাথে লেগে মাথা ফেটে যেত, তখন কি হতো? হাত বেশি নড়ে তাই না? একদম হাত ভেঙে ফেলবো। কে তুমি? রাতুলের বড় ভাই কিভাবে হও? রাতুল তো চৌধুরী বাড়ির একমাত্র সন্তান। আমি কে সেইটা আপনাকে জানতে হবে না। আব্বু চলেন যাই, রক্ত দেওয়া হয়ে গেছে আর মেয়েটা জ্ঞান ফিরতে সময় লাগতে পারে। আয়ান পিছনে ঘুরতে রনি আয়ানকে মারতে যাবে। রাতুল ভাইয়া বলে ডাক দিলে আয়ান ঘুরে রনির হাত ধরে মোচড় দিয়ে ধরে পিছনে হাত নিয়ে বলে, বেশি বুঝোস? হাত ছাড়, আমার ব্যথা লাগছে কিন্তু। আমার সাথে পাঙ্গা নিতে আসিস না, জানে মেরে ফেলবো, যা ভাগ এখান থেকে। আয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়ানের সৎমা কাছে এসে বলে, আমি জানি না কে তুমি, আমি জানি না কে তুমি। আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। বলো বাবা, তুমি আমার কাছে কি চাও? আমার কিছু চাই না, আপনাদের ভালোর জন্য একটা কথা বলতে পারি? এই দুইটাকে বাসা থেকে বের করে দিয়েন, জীবনে শান্তিতে থাকতে পারবেন। এই ছেলে, আমার মেয়ের জীবন বাঁচিয়েছ, এই জন্য চুপ আছি। তোমাদের ফ্যামিলির বিষয়ে নাক গলাবে না দয়া করে। ওকে আঙ্কেল, সরি, বাট আমার ভাই বোনের কেউ ক্ষতি করলে তার লাইফে ঝড় হয়ে আসবো। আয়ান কথাটা বলে রাতুল শফিক চৌধুরীকে নিয়ে চলে যেতে লাগলো। রায়হান পিছনের দিকে তাকিয়ে আয়ানকে দেখতে লাগলো। হসপিটালের বাহিরে চলে গেলে সাংবাদিকরা ক্যামেরা ধরলে আয়ানরা গাড়িতে উঠে চলে গেল। বাসায় চলে গেলে রাহেলা চৌধুরী বলে উঠে, যাক তাহলে, আসলে আমি তো ভাবলাম বাবাকে পেয়ে আসবে না। আপনাকেও চাই না, ওনাকেও না। আয়ান, ভাই থাম, এত মহান আমি না। আয়ান কথাটা বলে উপরে চলে গেল। আয়ান রুমে যেতে দেখে নদী ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ঢং করছে। আয়ানের মাথায় দুষ্টু বুদ্ধি আসলে আয়ান পা টিপে টিপে নিচের দিকে ঝুঁকে ভিতরে ঢুকে নদীর কোমর থেকে কামিজ অল্প তুলে আলতো করে ঠোঁট বসিয়ে দিলে নদী চমকে উঠল। নদী নিচের দিকে তাকাতে আয়ানকে কিছু বলার আগেই আয়ান নদীর ঠোঁট জোড়া নিচের সাথে দখলে নিল। নদীকে কিস করতে করতে খাটের উপরে ফেলে দিল। আয়ান নদীর উপরে উঠতে যাবে, সাথে সাথে নদী বলে উঠে, আয়ন বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বউ হও তো একটু বেশি, তোমার সাথে করবো না তো কার সাথে করব? কেউ এসে যাবে কিন্তু। ওয়েট, দরজা লাগিয়ে দেই। আয়ান দরজা লাগাতে যাবে, তখন তুলি রায়সা রুমে ঢুকে পড়লে নদী তাড়াতাড়ি করে নিজেকে ঠিক করে নিয়ে খাটে পা ঝুলিয়ে বসে পড়ল। তুলি ভ্রুকুচকে তাকিয়ে বলে, কি ব্যাপার, আপুর লিপস্টিক তোমার মুখে কেন? রাইসা মিটিমিটি হাসতে হাসতে বলে, আমরা দুজন রুম ছাড়বো নাকি নদী তুই যাবি ওর রুমে? ফালতু কথা বলিস না তুলি, তোর ভাই একটা লুচ্চা, রুম থেকে বের কর।
আয়ান আবার তোমাকে কি করলো? উনি একটা লুচ্চি মেয়ে আমাকে জোর করে রেপ করতে নিয়েছিল। আয়ানের কথা শুনে রাইসা তুলি নদী হাঁ করে তাকালে আয়ান পকেট থেকে চকলেট বের করে দুইজনের মুখের ভিতরে দিয়ে দিল। নদীর ঠোঁটে কিস করে দিয়ে বলে, আমাকে লুচ্চা ভেবো না, এভাবে আমাকে যখন তখন কিস করে আমি প্র্যাকটিক্যালি দেখলাম। আয়ানের কথা শুনে রাইসা তুলি হাসি থামাতে পারল না। দুইজন জোরে জোরে হেসে দিল। নদী রেগে মারতে যাবে, আয়ান দৌড়ে রুম থেকে চলে গেল। তুলি নদীকে বলতে লাগলো, ছি ছি আপু, তুমি একটা ছেলেকে জোর করে রেপ করতে চাও? ছি ছি। তুলি চুপ করবি? ওই লুচ্চা হুট করে এসেছে, ফেলে দিয়েছে। বদমাইশ একটা ছেলে, লজ্জা শরম বলে কিছুই নাই। আমি যে ওর বড় কোনো সম্মান আমাকে দেয় না। রাইসা নদীর কাছে গিয়ে আয়নের মতো ভাব করে খাটের উপরে ফেলে দিয়ে বলে, বউয়ের কাছে কিসের লজ্জা? বউকে আদর না করলে কাকে করবি? বিয়ে করে কি সিঙ্গেল থাকবি নাকি? রাইসার কথা বলার ভঙ্গি দেখে নদী তুলি হাসতে লাগলো। রাইসা নদীর উপর থেকে নেমে হাসতে হাসতে বলে, কেমন দিলাম তোর জামাই যা বলতো? একদম ওই ফাজিল এটাই বলতো। বিশ্বাস করবি না, ফাজিলটাকে প্রথম যখন দেখি একদম শান্ত ভদ্র একটা ছেলে। বাসর রাতে আমি রাগে কামড়ের দাগ বসিয়ে দিয়েছিলাম এক জায়গায়, কেটে রক্তও পড়ছিল, তারপরও আমার সাথে শান্তভাবে কথা বলছিল। আর সেই ছেলে কি ফাজিল হয়েছে, রাগ, তেজ, জিদ, আর দেখতেও অনেক স্মার্ট। বাবা, জামাইয়ের প্রশংসা করতে আজ প্রথম দেখলাম। দূর, কই প্রশংসা করলাম? বাবা, লজ্জা পাচ্ছে ভাইয়ের বউ। যা সর, মজা কম করনে। আয়ান যখন তোমাকে বিয়ে করে তখন ওর বয়স কত ছিল? কি বলো, এত ছোট তুমি বিয়ে করতে রাজি হলে কিভাবে? আরে আমি জানতাম না। ফুপি ওকে যখন জিজ্ঞাসা করেছিল তখন শুনে আমি তো পুরো ভ্যাবাচাকা খেয়ে গেছিলাম। আর এমনিতে ওকে আমি পছন্দ করি নাই। এখন তো আমার ভাইয়ের উপর ক্রাশ খেয়ে বসে আছস। ওইরকম হট দেখলে কেই বা ক্রাশ খাবে না, আর আমার জামাই তো হয়। নদী কথাগুলো বললে লজ্জা পেয়ে গেল। তুলি রাইসা হাসতে লাগলো। এইদিকে আয়ান বসে থেকে ফাইলগুলো দেখছিল, ফাইলে কাজগুলো করছিল। 10টার দিকে খাওয়ার জন্য ডাক আসলে আয়ান ফাইলগুলো গুছিয়ে রেখে নিচে চলে গেল। নিচে গেলে আয়ান দেখে নদীর পাশে একটা ছেলে বসে নদীর গায়ে বারবার হাত দিচ্ছিল। আয়ান রাগে খাবারের টেবিলের সামনে গিয়ে ছেলেটার চেয়ার টান দিয়ে পিছনের দিকে নিয়ে আরেকটা চেয়ার মাঝখানে রেখে সামনের দিকে এগিয়ে দিল। সবাই অবাক হয়ে আয়ানের দিকে তাকালো। আয়ান মাঝখানে বলে নদী বলল, এটা কি হলো? এভাবে ওকে সরিয়ে দিলে কেন? কথা বলে দূর থেকে বলা যায়। তুমি কেন কম শোনো? না শুনলে এক লাইন বেশি শোনো, তাই দূর থেকে বললেও শুনবে। আয়ানের কথা শুনে রাইসা তুলি মিটিমিটি হাসতে লাগলো। নদীর আগে কিছু বলবে, আয়ান শশার এক টুকরো মুখের ভিতর দিয়ে দিল। ছেলেটা আয়ানকে দেখে বলে, আয়ান তুমি? ছেলেটার কণ্ঠ শুনে আয়ান ছেলেটার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি আপনার ভাবি হই। কথা দূর থেকে বারবার শরীরে হাত দেওয়ার মানে কি? আয়ানের কথা শুনে সবাই বুঝতে পেরে হাসতে লাগলো মিটিমিটি। ছেলেটা বলে, ওই ভাবি হয় মানে? ওই আমার ফুফাতো বোন। আয়ান ছেলেটার কথা শুনে বলে, ওই আমার বউ, তাই হাত দিয়ে কথা নেক্সট টাইম বলতে চাইয়েন না। আয়ান বেশি হয়ে যাচ্ছে। চুপ, একদম চুপ। আমার সামনে উঁচু গলায় কথা বলতে এসেছো না? আমি তোমার ফুপা না, আমি আয়ান, সো কথা সাবধানে বলবে। আয়ানের কথা শুনে রাহেলা চৌধুরী মন খারাপ হয়ে গেল। রাকিব বলে উঠে, ভাইয়া, ওর কথাই কিছু মনে করেন না। আপনি তো আমাদের সাথে 15 দিন থাকছেন, জানেন তো কেমন। 15 দিন থাকছে মানে? নদীর কথা শুনে ছেলেটা বলে, ওদের গ্রামে ঘুরতে গেছিলাম। ওর আব্বু আম্মু অনেক ভালো। ওই তোর হাজব্যান্ড কিভাবে হয় মাথায় ঢুকছে না। তোর হাজব্যান্ড তো কোথায় উধাও নাকি হয়ে গেছে। ওই ফুপির বড় ছেলে। নদীর কথা শুনে ছেলেটা চোখ ছানা বড়া হয়ে গেল। আয়ানকে খেতে দিলে আয়ান খেতে লাগলো। খাওয়া শেষ হইলে আয়ান নদীর ওড়না দিয়ে হাত মুছে চলে যেতে নিলে নদী কিছু বলবে, আয়ান বলে উঠে, আওয়াজ কম। আঙ্কেল, ওই মেয়েটার জ্ঞান ফিরেছে নাকি? রাতুলের সাথে কথা বললো। ও আচ্ছা, রাতুল ঘুমিয়ে গেছে নাকি? আয়ান আর কিছু না বলে চলে গেল। রাকিব নদীর দিকে তাকিয়ে বলে, ভাবি, আপনার রাগ থাকলে মনে বকা দেন। ওর সামনে রাগ দেখাতে গেলে ওই আরও রাগানোর চেষ্টা করবে। ওই টেরা টাইপের হয়ে গিয়েছে। ওর সাথে জিদ ধরলে ও উল্টা জিদ দেখায়। তোমার ভাইয়ের কপালে দুঃখ আছে। ভালো ব্যবহার করতেছি, ভালো লাগছে না।
বেশি বুঝে বের করব। আমার আগের রূপ দেখতে চাচ্ছ না? ওকে যেইটা পারেন। রাকিব আর কিছু বলল না। ছেলেটা নদীর সাথে কথা বলতে লাগলো। ছেলেটা বলে উঠে, তোর জামাইকে কিছু বললাম না, আমার জীবন বাঁচিয়েছিল তার জন্য। আর যে ব্যবহারগুলো করছে আমি জানি ওই ভালো, অন্য কেউ তো আর বুঝবে না, ঝামেলা বেঁধে যাবে, দেখে নিস। মার খাবে, সমস্যা কোথায়? আর তোকে আবার কিভাবে বাঁচালো? নদীর কথা শুনে ছেলেটা বলে উঠে, আমি ওইখানে গিয়ে নদীতে ডুবে যাচ্ছিলাম, তখন ওই নিজের জীবন বাজি ধরে আমাকে বাঁচাই। পানিতে অনেক ঢেউ ছিল, কেউ নামতে চাইছিল না সেখানে, ওই আমাকে বাঁচাই। ওর আব্বু আম্মু অনেক ভালো মানুষ, ওনাদের প্রশংসা সবাই করছে, বাট আয়ান একটু খারাপদের কাছে খারাপ, ভালোদের কাছে অনেক ভালো, মারামারি অতিরিক্ত করে। এই দুইটা ছাড়া কোনো ব্যাড রিপোর্ট নাই ওদের দুইজনের নামে। রাকিব, মারামারিও করতে পারো? আর একটু। রাকিব চলে গেল। রাহেলা চৌধুরী বলতে লাগলো, আমার ছেলে আমার মতো হয়েছে, বাপের মতো হয় নাই। অন্যায় চোখে দেখেও সেইটাকে অন্যায় মনে করে না, প্রতিবাদ তো দূরের কথা। রাহেলা চৌধুরীর কথা শুনে ছেলেটা বলে, খালামুনি, ওই আপনার বড় ছেলে এইটা কিভাবে জানলেন? তাহলে ওই আঙ্কেল আন্টিকে যাদের ওই বাবা মা বলে? আর আয়ান যে পরিমাণ ভালোবাসে, দেখে বোঝার উপায় নাই যে আয়ান তাদের সন্তান না। আয়ানকে ওনারা দত্তক নিয়েছিল, সেই অনেক কথা পরে বলবো। সবাই মিলে গল্প করতে লাগলো। এদিকে আয়ান রাকিব মিলে ফাইলে কাজ করতে লাগলো। সারা রাত কাজ করে 4টায় ঘুমিয়ে গেল। 9টার দিকে নদীর ডাক শুনে আয়ানের ঘুম ভেঙে গেল। আয়ান নদীকে টান দিয়ে বুকের উপরে ফেলে বলে, গুড মর্নিং বউ। ছাড়ো, মিটিংয়ে যেতে হবে, তাড়াতাড়ি ওঠো দুজন, হাতে বেশি সময় নাই কিন্তু। আয়ান রাকিব তাড়াতাড়ি উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। নিচে চলে গেল। তুলির আম্মু খাবার খেতে বলে খাবে না বলে 4জন তাড়াতাড়ি করে বের হয়ে গেল। আয়ান গাড়িতে বসে থেকে ফাইলগুলো চেক করতে লাগলো। চেক করতে করতে চলে গেল। 4জন গাড়ি থেকে নেমে হোটেলের ভিতরে চলে গেল। আয়ান নদী রাইসার সাথে ভিতরে ঢুকতে আয়ান চমকে গেল। রাইহান খান রাহেলা চৌধুরীকে দেখে আয়ান চলে যেতে নিলে রাহেলা চৌধুরী বলে উঠে, অ্যান বসো ওই চেয়ারে। ম্যাম, আমি এখানে দাঁড়িয়ে থাকি, নদী ম্যামের কোনো কিছু লাগলে? বসতে বলছি, বসো। আয়ান বসো। আয়ান পাশে চেয়ার টেনে বসলে সবাই বিড়বিড় করে নানা ধরনের কথা বলতে লাগলো। রাহেলা চৌধুরী বলে উঠে, নদী, আপনাদের প্রজেক্ট ব্যাপারে আমাদের বলেন। নদী অনুমতি নিয়ে বলতে শুরু করে দিল। প্রজেক্ট দেখাতে লাগলো, সাথে রাইসাও বুঝতে লাগলো। সবার বিষয়টা তেমন একটা ভালো লাগলো না। আয়ান বলে উঠে, ম্যাম যদি অনুমতি দেন আমি বিষয়টা ব্যাখ্যা করতে পারি। আয়ানের কথা শুনে সবাই বলে, না, এই প্রজেক্ট আমাদের ভালো লাগে নাই, এইটার সাথে কাজ করলে লস হবে আমাদের। সবাই নানা ধরনের কথা বলতে লাগলো। আয়ান অনুরোধ করতে লাগলো। রাহেলা চৌধুরী বলে উঠে, এতবার বলছে, একটা সুযোগ দেওয়া উচিত। আয়ান 2 মিনিট সময়, তার ভিতরে তোমাকে এক্সপ্লেন করতে হবে। ওকে ম্যাম। আয়ান নদীর পাশে চলে গেল। আয়ান বড় স্ক্রিনে প্রজেক্টটা চালু করে আয়ান সবাইকে বোঝাতে লাগলো। সুন্দরভাবে বিষয়গুলো ব্যাখ্যা দিতে লাগলো। নদী রাইসা অবাক চোখে তাকিয়ে থাকতে লাগলো। আয়ান সবাইকে সুন্দর করে এক্সপ্লেন করে বলতে লাগলো, দেখেন, এভাবে যদি কাজটা করা যায় ইনশাল্লাহ ভালো কিছু আশা করা যায়। আয়ানের কথা শুনে সবাই অনেক পছন্দ হয়। আয়ানের প্রশংসা করতে লাগলো। আয়ান বলতে লাগলো, এইটা আমার আইডিয়া না ম্যাম, আইডিয়া উনি তাড়াহুড়ো করতে গিয়ে ভুলভাবে বুঝিয়েছিল, যা ক্রেডিট দেওয়া ম্যামকে দেওয়া উচিত। আয়ানের কথা শুনে নদী রাইসা বেশ অবাক হয়ে তাকালো। সবাই ডিলটা করতে রাজি হয়ে গেল। সবাই ডিল করে চলে গেল আয়ানের সাথে হ্যান্ডশেক করে। রাইহান খান বলে উঠল, তোমাকে দেখে তো ছোট মনে হচ্ছে, কত বয়স হবে? 20 বা 21, বাট তুমি অনেক ভালো এক্সপ্লেন করতে পারো। তুমি চাইলে আমার কোম্পানির সাথে কাজ করতে পারো। ওনারা তোমাকে কত পেমেন্ট দেয়? রাহেলা চৌধুরীর নদী রেগে গেল। কিছু বলার আগেই আয়ান বলে, ধন্যবাদ স্যার আমাকে অফার দেওয়ার জন্য। টাকা দিয়ে সব কেনা গেলে আয়ানকে কেনা যায় না। ভালোভাবে ভেবে দেখো, ওনারা যে পেমেন্ট দেয় আমি তোমাকে তার থেকে 3 গুণ দেব। বুঝতে পারলাম আপনার সমস্যা কোথায়। শুনেন, আমাকে আপনার সব দিলেও আপনার মতো মানুষের সাথে কাজ আমি করব না। ম্যাম, আমার কাজ তো শেষ,
নাকি আরও কাজ আছে? মা বারবার কল দিচ্ছে। রিসিভ করো। আয়ান চলে যেতে লাগলো। রাহেলা চৌধুরী হাসতে লাগলো। রায়হান খান রেগে কিছু বলবে, টাকা দিয়ে সব কেনা গেলে আয়ানকে কেনা যায় না। ডায়লগটা সুন্দর, উচিত জবাব দিয়েছে। শফিক চলো যায়, আর দুজন এত তাড়াহুড়া কিসের? সরি ফুপি। রায়হান খান উঠলে আয়ান ভিতরে এসে সব বুঝাতে লাগলো। রায়হান হঠাৎ করে পিছনে ঘুরে বলে, ওয়েট, একটা প্রশ্ন ছিল। এই ছেলেটা আপনার ছেলে কিভাবে হয়? রাতুল তো আপনাদের প্রথম সন্তান, সেখানে বড় সন্তান কিভাবে হয়? আমি কারো সন্তান না, আমি সামান্য কর্মচারী। ওনার মন ভালো, তাই উনি আমাকে সন্তান হিসেবে পরিচয় দিয়েছে। ম্যাম, আপনাদের মিটিং তো হয়ে গেল, এখন তাহলে চলে যাই। চারজন বের হয়ে গেল। রায়হান খান ওদের দিকে তাকিয়ে থাকলো। রাহেলা চৌধুরী রায়হান খানের কাছে এসে হাসি মুখে বলল, কি ভাগ্য, নিজের সন্তানকে নিজে কিনতে চাইলেন। আমি একা কেন কষ্ট পাবো? আপনারও পাওয়া উচিত। যে ছেলেটা গেল ওইটা আর কেউ না, সাগর খান, যাকে সবাই মৃত হিসাবে জানে। নিজের সন্তানকে যেমন কাছে পেয়েও তার মা হতে পারি নাই, আপনাকেও জানিয়ে দিলাম, সব জেনেও তার মুখে বাবা ডাক শুনতে পারবে না। রাহেলা চৌধুরী হাসতে হাসতে চোখের পানি গড়িয়ে পড়ার আগেই মুছতে লাগলো। রায়হান খান থমকে গেল। চোখের পানি চলে আসলে রাহেলা চৌধুরীর হাত ধরতে, রাহেলা চৌধুরী রাগে লুক নিয়ে তাকাতে শফিক চৌধুরী হাত সরিয়ে দিয়ে বলে, আমার স্ত্রীর হাত ধরছেন, ছাড়েন। হাত সরিয়ে দিল। রাহেলা চৌধুরী হাত ধরে নিয়ে যেতে লাগলো। নদী আয়নকে গাড়ির ভিতরে জড়িয়ে ধরে বলল, আই লাভ ইউ। আয়ন ভ্রুকুচকে তাকালো। নদী আয়নের দিকে তাকিয়ে বলে, এইভাবে তাকিয়ে আছো কেন? ঘুমের মধ্যে আছি নাকি বুঝতে পারছি না। দুজন বেহায়া হয়ে যাচ্ছে। আমি যে আছি, চোখ নাই। তোর ওই দিকে তাকাতে কে বলছে? রাইসা ভেঞ্চি দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। নদী আয়নকে চুমু দিতে যাবে, সাথে সাথে আয়ন ঠোঁটের আঙ্গুল দিয়ে সরিয়ে দিয়ে আয়ন অন্যদিকে তাকিয়ে থাকলো। নদী মুখ ভেঞ্চি দিয়ে আয়নকে চিমটি দিয়ে অন্যদিকে ঘুরে তাকিয়ে থাকলো। আয়ন হাত বুলাতে বুলাতে বলে, সময় আমার আসলে বুঝাবো মজা, ফাজিল মাইয়া। আয়ন কথাটা বলে ফেসবুকিং করতে গিয়ে এমবি ফুরিয়ে গেলে আয়ন রাকিবকে বলল, কিরে ভাই, তুই এত চুপচাপ হয়ে গেছস কেন? মাথা ব্যথা করছে। দেখি কি হয়েছে। আয়ন উঠে পিছন থেকে রাকিবের মাথা টিপে দিতে লাগলো। রাকিব হেসে বলে উঠল, ছাড়। সামনের দিকে তাকিয়ে থাক। আয়ন রাকিবের মাথায় কিছুক্ষণ টিপে দিল। বাসার সামনে গেলে চারজন নেমে পড়ল। আয়ান ভিতরে চলে গেল। তুলি আয়নের দিকে তাকিয়ে বলে, আয়ান, রাকিব পার্টিতে যাবে কি? সবুজ, রাজু সবাই আসবে। তোমার ফ্রেন্ডেরা? যাবে। কখন? রাতে। ওকে, ঠিক আছে, রাতে তো কাজ নাই। ওকে। আয়ান রুমে চলে গেল। রাকিব আয়ান দুজন ফ্রেশ হয়ে নিল। দুইজন বসে থেকে কথা বলতে লাগলো। রাতে আয়ান রাকিব নিচে গেলে রাহেলা চৌধুরী বলে উঠে, আয়ান, কোথাও যাচ্ছ? জি। আমরা ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। আয়ানকে ওরা কিভাবে চেনে? আয়ান আমাদের গ্রুপ মেম্বার, ওকে সবাই চেনে। রাকিব, আয়ান, তাড়াতাড়ি চলো, অনেকটাই লেট করে ফেলেছি। তিনজন বের হয়ে গেল। সারা রাত তিনজন সবার সাথে আড্ডা দিয়ে সকাল ভোরে বাসায় ফিরে আসলো। আয়ান রাকিব রুমে চলে গেল। দুইজন ঘুমিয়ে গেল। 10টায় ঘুম ভাঙলে দুইজন ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নিচে গেলে সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে খাবার খেয়ে নদী রাইসার সাথে বের হয়ে গেল। 1 মাস পর। আব্বু মা, তোমাদের বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, অনেক পছন্দ হয়েছে। আমি ভাবতে পারিনি তুই আমাদের নিয়ে চলে আসবি। তোমাদের ছাড়া একাই শহরে থাকা সম্ভব না। আচ্ছা আসো, তোমাদের সব দেখিয়ে দেই। আয়ান সবকিছু দেখিয়ে দিতে লাগলো। হঠাৎ করে কলিং বেল বেজে উঠলে আয়ানের মা খুলতে যাবে। আয়ান বলে, মা তুমি আব্বু বসো, আমি দেখছি এই সময় আবার কে আসলো। রাকিব হইতে পারে। আয়ান কথাটা বলে দরজা খুলতে নদী সোজা আয়ানকে জড়িয়ে ধরে গালে কিস করে বলল, জান, আমি তোমার কাছে থাকার জন্য চলে এসেছি। কেমন সারপ্রাইজ দিলাম। আয়ান নদীকে তাড়াতাড়ি করে সরিয়ে দিলে নদী আয়ানকে আবার ধরতে যাবে। আয়ান ইশারা করলে নদী আয়ানের মা বাবাকে দেখে চমকে গেল। আয়ান পিছনে ঘুরে তাকাতে আয়ান বলে উঠে, নদী, আমার মা আর আব্বু ওনাদের সালাম করো। আয়ানের কথা শুনে নদী তাড়াতাড়ি করে মাথায় কাপড় দিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। কথাগুলো বলে আয়ানের দিকে তাকাতে আয়ান তোতলাতে লাগলো।
হঠাৎ করে আয়নের পেছনে রাহেলা চৌধুরী, শফিক চৌধুরী, রাতুল, তুলি, রাইসা, সাথে রাইহান খান তার স্ত্রী আতিয়া চলে আসলো। আয়ান পিছনে ঘুরে তাকাতে চমকে গেল। আতিয়া বলে উঠল, হ্যাপি বার্থডে ভাইয়া। ধন্যবাদ বনু, আপনারা সবাই ভিতরে আছেন। আয়ানের কথা শুনে সবাই ভিতরে ঢুকলো। আয়ান ঢোক গিলতে লাগলো। আয়ান তোতলাতে তোতলাতে বলে, আব্বু প্লিজ রেগে যাইয়েন না, আমি আপনাকে বুঝিয়ে বলছি। তোতলানো বন্ধ করে বলো কি হচ্ছে। তোমার সাথে একটা মেয়ে কিভাবে এমন নোংরামি করতে পারে? আমার কথার উত্তর দাও। তুমি শহরে এসেছো, নোংরামি শুরু করেছো? আব্বু প্লিজ প্লিজ ভুল বোঝেন না, আপনি যা ভাবছেন আসলে কি আয়ান, আমরা নিজের চোখে দেখেছি ওই মেয়েটা তোমাকে, আমার ভাবতে ঘৃণা হচ্ছে, নিজের উপরে রাগ হচ্ছে। তোমাকে মানুষ করতে পারলাম না। আব্বু চুপ করো। আয়ান আর কতদিন চুপ থাকবে? হ্যাঁ, সত্যিটা বলো ওনাদের। আপনি আয়নের আব্বু, আপনি আয়নের আম্মু। আয়নার মা, চলো এখানে আমি 1 মিনিট থাকতে পারবো না। তোমার ছেলে তোমার জন্য খারাপ হয়েছে। আরো মাথায় তুলে ছেলেকে কতবার বলেছি, বেশি মাথায় তুলো না। রেগে চলে যেতে নিলে আয়ান দৌড়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। আয়ান চোখ বন্ধ করে ভয়ে ভয়ে বলল, আব্বু মা, তোমাদের আমি কিছু বলতে চাই। আমি জানি তোমরা অনেক কষ্ট পাবে, কিন্তু আমি মন থেকে বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। কি কথা বলবে যে আমরা কষ্ট পাবো? আব্বু, এখানে লাল পোশাক পরা মহিলাটা আমার জন্মদাত্রী মা, আর এই সাইডে কালো শার্ট পরা উনি আমার জন্মদাত্রী পিতা। কিন্তু ওনারা দুইজন আলাদা থাকেন। ওনাদের দুইজনের ফ্যামিলি আছে। আম্মু পাশে যাকে দেখছেন উনি আমার নতুন আব্বু, আর ছেলেটা আমার ছোট ভাই। আর এইদিকে যে মহিলাটাকে দেখছেন উনি আমার নতুন আম্মু, আর তার পাশে আমার বোন। আয়ানের কথা শুনে আয়ানের আব্বু থমকে গেল, কয়েক পা পিছিয়ে গেল। আয়ান চোখ খুলতে দেখে আয়ানের আব্বু পড়ে যেতে নিতেই আয়ান সাথে সাথে ধরে ফেলল। আয়ান বলে উঠে, আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদেরকে ভালোবাসি, আমি আপনাদের সন্তান। না, তুমি আমাদের সন্তান না। তুমি চাইলে তোমার ফ্যামিলির সাথে চলে যেতে পারো। আমাদের মতো গরিব মানুষদের সাথে থেকে নিজের কোনো ইচ্ছে স্বপ্ন পূর্ণ করতে পারবে না। আব্বু, আয়নার মা, সরি, চলো আমরা গ্রামের মানুষ, গ্রামে যাওয়া ভালো। আয়ান তার ফ্যামিলিকে পেয়ে গেছে, আমাদের দায়িত্ব শেষ। আয়ানের আব্বুর চোখে পানি টলমল করছে। আয়ানের মা আঁচলে মুখ চেপে কান্না করতে লাগলো। আয়ানের কাছে এসে বলল, অনেক বকাঝকা করছি, তাহলে মাফ করে দিস বাবা। আর তোর বাবা মায়ের সাথে ভালো থাকিস, আর নিজের রাগটা জেদটা কমাস বাবা। নিজের বাবা মায়ের মনে কখনো কষ্ট দিস না। তাছাড়া আলাদার জন্য কখনোই তাদেরকে ছোট করবি না। মানুষের জীবনে অনেক কাহিনী ঘটে, সেটা নিয়েই তাকে ছোট করতে নাই। মা তোমরা কি শুরু করলে? ভাইজান, ভাবি, দয়া করে আয়ানকে ভুল বুঝবেন না। আমরা আপনাদের সন্তানকে কেড়ে নিতে আসি নাই। জন্ম দিলে মা বাবা হওয়া যায় না। আমরা তো শুধু ওকে জন্ম দিয়েছি, আপনারা তো ওর আসল বাবা মা। আপনি ওকে যে শিক্ষা, যে ভালোবাসা দিয়ে বড় করেছেন, সেটা আমরা কখনো হয়তো দিতে পারতাম না। আয়ান আপনাদের দুজনকে অসম্ভব ভালোবাসে। আয়ান সবসময় আপনাদের কথা বলে। হ্যাঁ, আয়ানকে আমরা শুধু জন্ম দিয়েছি, আমরা ওর বাবা মা হওয়ার যোগ্য না। আপনারা ওর বাবা, আপনারা ওর বাবা মা। আপনাদের কাছে একটা অনুরোধ, ওকে আমাদের সাথে দেখা করার সুযোগ দিয়েন। এর থেকে বেশি কিছু আমাদের আর কিছু চাওয়ার নাই। আয়ানের আব্বুর হাত ধরলে কথাগুলো বলে আয়ানের মা বাবাকে বুঝাতে লাগলো। আয়ানের বাবা মা আয়ানকে জড়িয়ে ধরে বলে, আপনাদের কি বলে ধন্যবাদ দিব আমি জানি না, আর আমাদের থেকে অনুমতি নিতে হবে না। আপনারা ওর আসল বাবা মা। আয়নের উপরে আপনাদের সম্পূর্ণ অধিকার আছে। হ্যাঁ, আয়নের আজ থেকে 3টা আম্মু, 3টা আপু, সবার উপরে সমান অধিকার আছে। আয়ান দায়িত্ব কিভাবে তার বাবা মায়ের দায়িত্ব পালন করবে। আয়ান ওর মাকে জড়িয়ে ধরে বলে, আমার মাইয়াটা হুদাই আমাকে ভুল বুঝে কান্না করে, একবার তো আমার কথা শুনবে নাকি? দুঃখিত। কি মা শুনি? দুঃখিত বললাম তো। আব্বু কিছু শুনছেন? আয়ানের কথা শুনে আয়ানের মা কান ধরে বলতে লাগলো, আমাকে নিয়ে মজা নিস? বাপ বেটার খবর করে ছাড়বো। নিজের ভুল স্বীকার করছি, ভালো লাগে না নাকি? মা কান ছাড়া ব্যথা লাগছে। আমি আব্বু অন্য কারণে হাসছি, তাই না আব্বু? হ্যাঁ, আর আমি কিছু জানি না। আয়ান ফিক করে হেসে দিল। আয়ানের মা নদীর দিকে তাকাতে বলে উঠে, ওটাই তোর গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড। দেখো তো পছন্দ হয় নাকি? না হইলে বিয়ে করব না। আয়ানের কথা শুনে নদী বাদে সবাই হেসে দিল। আয়ানের মা বলে উঠে,
জানি না মেয়েটা কেমন ব্যবহার, বাট তোকে ওকে বিয়ে করা লাগবে। তোদের যে অবস্থা দেখলাম, ছি ছি ছি। মা, তুমি যদি রাজি থাকো তাহলে বিয়েটা করে নিব। আমি বিয়েতে রাজি না। কি? দুজন ফাজলামি বন্ধ করবি আর আয়ান মিথ্যা বলা বন্ধ করে ওনাদের সত্যিটা বল। রাহেলা চৌধুরীর কথা শুনে ওর বাবা মা ভুরু কুঁচকে তাকালো। আয়ান বলে ওঠে, দুইজন জানি না আবার কিভাবে নিবে। আসলে ওর নাম নদী, সম্পর্কে আমার মামাতো বোন হয়। বাট যখন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে ঢাকা এসেছিলাম তখন আমি ওনাকে বিয়ে করি। আমি সবকিছু প্রথম থেকে খুলে বললে বুঝতে পারবে। আয়ান প্রথম থেকে সবকিছু খুলে বলতে লাগলো। আয়ানের কথা শুনে রাহেলা চৌধুরী আয়ানকে জড়িয়ে ধরে বলে উঠে, আমাকে ক্ষমা করে দে বাপ, আমি যে নিরুপায় ছিলাম। আমি জানতাম ও না তুই বেঁচে আসিস বাবা। আমার সব দোষ। নিজের মা বোনকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে আমার সন্তান সব কিছু আমি হারিয়ে ফেলেছিলাম। আমি অন্ধবিশ্বাসী ছিলাম। রাহেলা, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আর জুলি, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আমি সেম কাজটাই প্রতিদিন তোমার সাথে করছি। আমি তোমার উপরে রেগে নাই। আমি যা পেয়েছি এতে আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখে আছি। আমি আমার মনের মতো হাজবেন্ড পেয়েছি। এই শফিকের মতো হাজবেন্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি লাকি যে ওকে স্বামী হিসেবে পেয়েছি। রাহেলা চৌধুরী শফিকের হাত ধরল। রাইহান খান আয়নের সৎ মায়ের হাত ধরল। নদী বলে উঠে, এদিকে আমিও ভাগ্যবান দেখছি। আমার 3টা শাশুড়ি, 3টা শ্বশুর, শুধু জামাই একটা। নদীর কথা শুনে আয়ন ভ্রু কুঁচকে তাকালো আর সবাই হাসতে লাগলো। আয়ন বলে উঠে, হয়েছে, সবাই যাও, ফ্রেশ হয়ে নাও। সবাই যার যার রুমে চলে গেল। রাতে সবাই আড্ডা দিয়ে খাবার খেয়ে যার যার রুমে চলে গেল। রুমে গেলে নদী দরজা লাগিয়ে দিল। আয়ন ভ্রু কুঁচকে তাকাতে নদী বলে উঠে, এইভাবে কি দেখো জান? লুচ্চিদের মতো করছো কেন? নদী আয়নের কথা শুনে কাছে গিয়ে ধাক্কা মেরে খাটের উপর ফেলে দিয়ে আয়নের উপর ঝাঁপিয়ে পড়ল। আয়ন খুশিতে নদীকে ধাক্কা দিয়ে নিচে ফেলে ঝাঁপিয়ে পড়ল। বাকিটা ইতিহাস।